হ্যালো, গুড মর্নিং। কি খবর সবার? ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। পার্টিসিপেশন কম কেন? 82 জন। আচ্ছা, আমরা 2-3 মিনিট ওয়েট করি। তাহলে আমাদের লিটারারি ক্লাসিক্স এর আরেকটা এপিসোডে, আরেকটা সেশনে সবাইকে স্বাগতম। হ্যাঁ, হ্যাঁ, গত রাতে ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, তখন মনে হয় একটু ঘুমাই। তো আজকে হচ্ছে আমাদের লিটারারি ক্লাসিক 3। আজকেও আমরা 4টা ক্লাসিক্স নিয়ে আলোচনা করব, এবং এই 4টা হচ্ছে আমাদের শেক্সপিয়ারেরই। প্রথমেই হচ্ছে আমাদের এক রাজার গল্প, ফেমাস রাজা। আমরা মোটামুটি এই কাহিনীটা বিভিন্ন ফরম্যাটে জানি। আমরা ছোটবেলায় গল্প শুনেছি। হুম, সেই কিং লিয়ারের গল্প। কিং লিয়ার, হ্যাঁ, ফাহমিদা বলে হচ্ছে কিং লিয়ার। হ্যাঁ, তো কিং লিয়ারের হচ্ছে আমার অথর অথর হচ্ছে শেক্সপিয়ার। তো জানি এটা একটা ট্র্যাজেডি। হ্যাঁ, শেক্সপিয়ারের এটা একটা ট্র্যাজেডি, জ্যাকোবিয়ান এইজের। এটা হচ্ছে ব্রিটেনের ঘটনা। মেইন থিম হচ্ছে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি, মানে আমরা যেটা ভাবি বা বাইরে থেকে যেটা দেখি, আর তার উপর হচ্ছে রিয়েলিটি যেটা, দুটোর মধ্যে তো একটা বৈপরীত্য আছে। আমরা অনেক কিছুই ভাবি, অনেকে অনেক কিছুই মনে করি, কিন্তু বাস্তবে দেখি হচ্ছে বিশাল তফাৎ, বিশাল ফারাক। এটা নিয়েই মূলত হচ্ছে কিং লিয়ার। তো ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আহ কিং লিয়ার হচ্ছে ব্রিটেনের রাজা। তার 3 মেয়ে, কর্ডেলিয়া, গনেরিল, রিগান। হ্যাঁ, সবচেয়ে ছোট মেয়ে হচ্ছে কর্ডেলিয়া, সব বড় মেয়ে হচ্ছে গনেরিল, এরপর মেজো মেয়ে হচ্ছে রিগান। কেন্ট হচ্ছে একজন অভিজাত মানুষ যে লয়াল। তার ফুল ফুল হচ্ছে গিয়ে লিয়ারের সহযাত্রী বলা যায়। সে হচ্ছে ট্রুথ টেলার, সবসময় সত্যি কথা বলে। তারপর হচ্ছে গ্লুচেস্টার, সে হচ্ছে নভেলম্যান, একজন ওই শহরের একজন অভিজাত ব্যক্তি। এবং তার 2 ছেলে, একজন হচ্ছে এডগার, একজন হচ্ছে এডমন্ড। হ্যাঁ, একজন বৈধ সন্তান, একজন অবৈধ সন্তান। এই হচ্ছে আমাদের ক্যারেক্টার লিয়ারের 3 মেয়ে, কর্ডেলিয়া, কর্নেল, রিগান, কেন্ট ফুল, গ্লুচেস্টার, এডগার এন্ড এডমন্ড। এগুলো মেজর ক্যারেক্টার গুলো। চলেন আমি হচ্ছে গল্পে যাই। হ্যাঁ, লবণের মতো ভালোবাসি। আমরা ছোটবেলায় এটাই জানতাম না, যে লবণের মতো ভালোবাসি। তো কিং লিয়ার্স হচ্ছে ব্রিটেনের রাজা। তার বয়স হয়ে গেছে, শরীরও আগের মতো নেই। উনি শেষ অংশটা শান্তিতে কাটাতে চান, সিদ্ধান্ত নিলেন যে দায়িত্ব মেয়েদের হাতে তুলে দিবেন। তাহলে বলছিলাম যে আমার 3 কন্যা। আমার কলমের কি হচ্ছে আজকে? 3 কন্যা। আমার কলম তো এই যে কলম। হুম। তাহলে গনেরিল, রিগান, কর্ডেলিয়া। তাহলে কর্ডেলিয়া হচ্ছে সবার ছোট, তবে কর্ডেলিয়াকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো। হ্যাঁ, তো কিন্তু দেখা যায় যাকে বেশি ভালোবাসে তাকেই সবচেয়ে বেশি ভুল বোঝে। লিয়ারের জীবনে তেমনটাই ঘটছিল। একদিন হচ্ছে উনি রাজদরবারে ঘোষণা দিচ্ছেন যে 3 মেয়ের মধ্যে রাজ্য সে ভাগ করে দিবে। তার আগে তিনি একটা প্রশ্নের উত্তর জানতে চান। কি প্রশ্ন? যে আমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে, কে আমাকে ভালোবাসে। এখন লিয়ার মানে চাইছিলেন যে নিজের ভালোবাসার পরিমাণটা কথার মাধ্যমে জানতে, যে কিভাবে মেয়েরা তাকে তুষ্ট করে। এখন বড় 2 মেয়ে হচ্ছে একটু তেলবাজ। হ্যাঁ, প্রথম মেয়ে গণরিল এসে বাবাকে বলল যে যে হ্যাঁ, পৃথিবীতে বাবার চেয়ে গুরুত্বপূর্ণ কেউ নাই, এমন ভাবে সে প্রেজেন্ট করছে। লিয়ার খুবই খুশি। এরপর রিগান আসছে, মেজো মেয়ে। সে আরো বেশি প্রশংসা করলো, যে সমস্ত আনন্দের চেয়েও তার বাবা মূল্যবান। লিয়ার আরো বেশি খুশি হলেন। হ্যাঁ, তাহলে 2 মেয়ে মোটামুটি বাবার প্রশংসা করে গেল। এরপর আসলো হচ্ছে কর্ডেলিয়া। কর্ডেলিয়া তো ভাই আবার একটু সহজ সরল টাইপ, সে কোনো চাটুকারিতা করে না। হ্যাঁ, কর্ডেলিয়া বলল যে আই লাভ ইউর ম্যাজেস্টি অ্যাকর্ডিং টু মাই বন্ড, নো মোর নর লেস। হ্যাঁ, যে আমার কন্যা হিসেবে যতটা ভালোবাসা উচিত আমি ঠিক তোমাকে ততটাই ভালোবাসি। হ্যাঁ, এটাকে আমরা বলি যে আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। হ্যাঁ, তো কথাটা ছিল হচ্ছে সবচেয়ে সত্য, কিন্তু লেয়ার সত্য শুনতে চান নাই। উনি প্রশংসা আশা করছিলেন, সত্যতা নয়। কারণ হচ্ছে, ধরো, তোমার মানুষজন যতই বলে আমি তেলবাজ পছন্দ করি না, কিন্তু দেখবা যে তেল খেতে সবাই ভালোবাসে। হ্যাঁ, তো এই ব্যাপারটাও সেম হয়েছে। তো উনি প্রশংসা আশা করছিলেন, কিন্তু লিয়ার সেটা পান নাই। ফলে এ কারণে যেটা হয় যে কর্ডেলিয়াকে উনি আগে অন্ধ হয়ে ত্যাগ করেন, উত্তরাধিকার থেকে বঞ্চিত করেন। এমনকি বলেন যে তুমি আমার মেয়ে না আজকে থেকে, খুব রেগে যান। এটাই তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। তো কর্ডেলিয়ার কিন্তু ফ্রান্সের রাজার সঙ্গে আগে থেকে বিয়ে ঠিক হওয়া ছিল। হ্যাঁ, তো এই ঘটনার পর কর্ডেলিয়া হচ্ছে ফ্রান্সের রাজাকে বিয়ে করে দেশ ছেড়ে চলে যায়। হ্যাঁ,
এবং লিয়ার হচ্ছে রাজ্য গনেরিল এবং রিগার্ডের মধ্যে ভাগ করে দেয় এবং ভাবেন যে দুই মেয়ের সাথেই হচ্ছে বাকি জীবনটা সুন্দর করে কাটাবেন। কিন্তু এখন মেয়েদের আসল রূপ ধরা পড়ে। গনেরিল এবং রিগান এরা বদলে যায়, তারা লিয়ারের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে এবং যেহেতু হচ্ছে তোমার লিয়ার রাজা, তার সঙ্গে হচ্ছে তার বিশ্বস্ত কিছু সৈনিক ছিল, নাইট ছিল। প্রথমে তার 100টা নাইট ছিল, এরপর তারা 50, 25 এভাবে করে করে সৈন্যদের সংখ্যা কমাই দেয়। এক সময় দেখা গেল যে উনি একা হয়ে গেছেন নিজেদের মেয়েদের ঘরেই, অবাঞ্ছিত, এবং তাকে লিটারালি বের করে দিছে, প্রত্যাখ্যান করছে। তো লিয়ার হতভম্ব হয়ে যায়, উনি বুঝতে পারেন যে মানে হ্যাঁ, সম্পত্তি ভাগ করে দেওয়ার পর যেটা হয়েছে যে কর্ডেলিয়াকে যে অপমান করছে, হারাইছে, আর তারাই আজ তাকে অপমান করছে। হ্যাঁ, যাদের জন্য উনি কর্ডেলিয়াকে হারাইছে। তো উনি প্রাসাদ থেকে বের হয়ে গেছেন দুঃখে। বাইরে তখন প্রচন্ড ভয়ঙ্কর ঝড়। হ্যাঁ, কিন্তু প্রকৃত ঝড়টা ছিল লিয়ারের ভেতর। উনি মানে বজ্রপাত বৃষ্টি আর ঝড়ের মধ্যে ঘুরে বেড়াতে লাগলেন, এভাবে বর্ণনা করছে মূলত শেক্সপিয়ার। মানে মানুষের ভেতরের যে অন্তর্দ্বন্দ্ব, হ্যাঁ, যে ভাঙা হৃদয়, এটাকে প্রকাশ পাওয়ার জন্য। হ্যাঁ, যে মানে ওনার হৃদয়ে যে ঢেউ চলছিল, এবং উনি বাইরে বের হয়ে আসলে হচ্ছে তখন বাইরের মানুষদের, সাধারণ মানুষদের জীবনযাপন তখন উনি দেখেন, তখনও তার খারাপ লাগে, হাই হাই, হ্যাঁ, যে আমরা কি করছি, বা জনগণ বাইরে কত কষ্ট পাই, ওটাও তার মধ্যে একটা ফিল হয়। তো এই টাইমের মধ্যে লিয়ারের হচ্ছে সঙ্গে ছিল বিশ্বস্ত তার ফুল। সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী মানুষ পুরো নাটকের, সবচেয়ে জ্ঞানী মানুষ। এবং সে বারবার লিয়ারকে একটা কথা বলে, সুন্দর কোটেশন আছে এটা, যে তুমি রাজা ছিলে কিন্তু তুমি জ্ঞানী ছিলে না। হ্যাঁ, মানে তুমি বুড়ো হইছো কিন্তু জ্ঞানী হও নাই, তোমার বুড়ো হওয়ার আগে জ্ঞানী হওয়া দরকার ছিল। সাউন্ডে ঝামেলা, সাউন্ড কি ঠিক আছে না? ওকে, ঠিক আছে। তো তখন হচ্ছে আসলে ধীরে ধীরে হচ্ছে কিং লিয়ার নিজের ভুলটা সে বুঝতে পারে, উপলব্ধি করেন যে তার মেয়ে দুইটা, বড় দুই মেয়ে কখনোই তাকে ভালোবাসে নাই, তাকে সত্যিকার ভালোবাসছিল কর্ডেলিয়া, যাকে সে দূরে ঠেলে দিছে। হ্যাঁ, তো এখানের মধ্যে মানে ওই শহরে আরেকটা ঘটনা ইন দ্য মিন টাইম ঘটতেছিল, মানে দুইটা প্যারালাল গল্প। আরেকটা ফ্যামিলির, এটা হচ্ছে গ্লুচেস্টার ফ্যামিলি, আরেকটা গল্প চলছিল, সাবপ্লট, মানে গল্পের ভিতর আরেক প্লট আর কি, সাবপ্লট। তো ব্লুচেস্টার, ব্লুচেস্টারের হচ্ছে দুই ছেলে, এডগার আর হচ্ছে এডমন্ড। এডগার হচ্ছে তার সৎ ছেলে, এবং সৎ ছেলে বলতে বৈধ, মানে অরিজিনাল ছেলে। আর এডমন্ড হচ্ছে অবৈধ সন্তান। এবং এডমন্ড হচ্ছে জাউরা। সে হচ্ছে গিয়ে তোমার ষড়যন্ত্র শুরু করে ক্ষমতার লোভে, এমন ভাবে পরিস্থিতি তৈরি করে যে এডগার কে ভুল বুঝে ব্লুচেস্টার। তো এডগারকে সে হচ্ছে গিয়ে তাড়াই দেয়। মানে সেম লিয়ার যে ভুল করছে, যে মেয়েদের চক্করে পড়ে তার ভালো মেয়েটাকে বের করে দিচ্ছে, এখানেও সেম হইলো যে গ্লচেস্টারও তোমার চক্করে পড়ে আহ, সে তার ছেলেকে দাঁড়াই দিল এডমন্ডের চক্করে পড়ে। তো দুইজনে সেম। হ্যাঁ, তবে দুর্ভাগ্যজনক ভাবে হচ্ছে গ্লুচেস্টার তোমার একটা ভয়াবহ শাস্তির শিকার হন, তার চোখ উপড়ে ফেলা হয়। তো এই যে চোখ উপড়ে ফেলছে, এটা সবচেয়ে নির্মম দৃশ্য। তবে এখানে একটা মানে যারা রাইটার, তারা সবসময় দেখবা যে কিছু জিনিস দ্বারা সিগনিফাই করতে চাই, হ্যাঁ, বুঝাতে চাই, যে গভীর প্রতীক এখানে ওনারা বলতে চাইছে, দেখাতে চাইছে যে লিয়ার ছিল মানসিকভাবে অন্ধ আর গ্লোচেস্টার হলেন শারীরিকভাবে অন্ধ, এবং দুজনেই সত্য দেখতে শিখলেন সবকিছু হারানোর পর। মানে মানুষের যে দৈন্য দশা, এইটা হচ্ছে ফুটাই তুলছে শেক্সপিয়ার এখানে এই শাস্তির মাধ্যমে। তো এদিকে হচ্ছে কর্ডেলিয়া খবর পাইছে যে তার বাবা অনেক কষ্টের মধ্যে আছে, সে ফ্রান্স থেকে ফিরে আসছে। তবে তার রাজ্যের লোভ আসলে কখনোই ছিল না, সে তার বাবাকে বাঁচাতে চাইছিলেন। অবশ্যই যেটা হয় যে লিয়ার এবং কর্ডেলিয়ার পুনর্মিলন হয়, এটা হচ্ছে তোমার সবচেয়ে আবেগঘন একটা মুহূর্ত। লিয়ার কান্নায় ভেঙে পড়েন এবং স্বীকার করেন যে আই ডিড হার রং, আমি তার প্রতি অন্যায় করেছি। হ্যাঁ, সে ভুল বুঝতে পেরে কান্নাই ভেঙে পড়েন। তো এখানে এই জিনিসটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু শেক্সপিয়ার তো, শেক্সপিয়ার কাউকে না মেরে কি ক্ষান্ত হবে? ট্র্যাজেডি তো তাহলে হবে না। তো যথারীতি যেটা হয় যে তোমার যুদ্ধ শুরু হয়ে যায়, কর্ডেলিয়া বন্দী হয়। তো এদিকে তোমার এডমুন্ড আছে না, এডমুন্ড হচ্ছে গিয়ে তোমার ওর যে বড় বোন কর্ডেলিয়ার, বড় দুই বোন, বড় দুই বোনই হচ্ছে এডমুন্ডকে পছন্দ করতো। এবং এডমুন্ড তখন ওখানকার খুবই পাওয়ারফুল একটা মানুষ। এখন এডমুন্ডের মাথায় আসছে যে কর্ডেলিয়া যেহেতু ফিরে আসছে, তো কর্ডেলিয়া তো তোমার উত্তরাধিকারী, এবং ওর বাবা ওকে ভালোবাসে কিং লিয়ার। তাহলে কর্ডেলিয়াকে যদি আমি বাঁচায় রাখি, সমস্ত ক্ষমতা যদি ওর হাতে চলে যায়,
তাহলে সেক্ষেত্রে আমার যে এত যে ষড়যন্ত্র, অথবা ওর দুই বোন যে তার প্রেমে মত্ত হয়ে তার হাতের মধ্যে আছে, হাত থেকে ছুটে যাবে, এই কারণে কর্ডেলিয়াকে সে গোপনে হত্যা করার নির্দেশ দেয় এবং কর্ডেলিয়া নিহত হয়। এবং এটাতে খুবই কষ্ট পায় হচ্ছে লিয়ার। তিনি বিশ্বাসই করতে পারেন না যে পৃথিবীতে এত অন্যায় হতে পারে। তিনি অসহায়ভাবে প্রশ্ন করেন একটা বিখ্যাত কোটেশন এখানে: হোয়াই শুড এ ডগ, এ হর্স এন্ড এ র্যাট হ্যাভ লাইফ এন্ড দো নো ব্রেথ এট অল? মানে কুকুর, ঘোড়া, ইঁদুর সবাই তো বেঁচে আছে, কিন্তু কর্ডেলিয়া কেন বেঁচে নেই? হ্যাঁ, শোকে ভেঙে পড়ে লিয়ারও মারা যান। হ্যাঁ, তো এটাতে যেটা হয় যে তোমার নাটকটা এই গভীর দুঃখ দিয়েই শেষ হয়। মানে রাজাও নাই, কর্ডেলিয়াও নাই, পরিবার ধ্বংস হয়ে গেছে, কিন্তু লেয়ার শেষ পর্যন্ত যে লার্নিংটা, শুধু লেয়ার না, আমরা সবাই যে লার্নিংটা শিখছিলাম যে সত্যিকারের ভালোবাসা কখনো উচ্চস্বরে চিৎকার করে না, অনেক সময় সবচেয়ে নীরব মানুষটাই সবচেয়ে বেশি ভালোবাসে। আর সে শিক্ষা পেতে গিয়ে তিনি হারিয়েছিলেন সবকিছু, সবকিছু হারিয়ে শিখছে। আমাদের লাইফে এরকম হয়, হয়তো অনেকে এক্সপ্রেস করতে পারে না, কিন্তু ওই মানুষটাই হয়তো সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ, শেক্সপিয়ারে কখনো একজনকে মেরে ফেলে ভালো লাগে না। তাহলে এটা নিয়েই হচ্ছে আমাদের গল্প কিং লিয়ার। আশা করি ধরা গেছে। ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারেক্টার গুলো মনে রাখা, গল্পগুলো এই কারণে হচ্ছে বলা। তাহলে হচ্ছে আমাদের দেখলাম আমরা কিং লিয়ারের হচ্ছে তিন মেয়ে: গর্নেলিল, রিগান, কর্ডেলিয়া। কর্ডেলিয়া হচ্ছে সবচেয়ে কাছের, কিন্তু ভালোবাসে, কিন্তু সে তেল দিতে পারে নাই বলে বাবা তারে বের করে দিল। সে রাজার সাথে বিয়ে করে ফ্রান্সে চলে গেল, পরে দুইজন দিল বাবাকে তারাই। তারাই দেওয়ার পর ওদিকে গ্লোচেস্টারের দুই ছেলে, এডগার আর এডমুন্ড। এডমুন্ড জাউরা, সে এডগারকে তারাই দিল, পেঁচে ফেলে গ্লোচেস্টারের চোখ উপড়ে ফেলা হলো। পরে দেখা গেল যে না, কিং লিয়ার ভুল বুঝতে পারছে, আর তার সঙ্গী ফুল তাকে সবসময় সতর্ক করতেছিল যে তুমি ভুল করছো, ভুল করছো, ভুল করছো। হ্যাঁ, তো পরে আবার পুনর্মিলন হইলো, সবাই মিলিত হওয়ার পর এখানেই শেষ করতে পারতো, কিন্তু না, শেক্সপিয়ার সবাইকে আবারও মেরে দিল। হ্যাঁ, এবার চলো আমরা কোটেশন গুলো দেখি। নাথিং উইল কাম অফ নাথিং, খুব বিখ্যাত একটা কোটেশন। যখন কর্ডেলিয়া ভালোবাসার পরীক্ষায় বলছে যে আমি তোমাকে ততটুকুই ভালোবাসি, আসলে যতটুকু ভালোবাসা দরকার। হ্যাঁ, তো এটার জবাবে হচ্ছে গিয়ে কিং লিয়ার তখন বলছিল যে হ্যাঁ, তুমি যদি আমাকে হ্যাঁ এভাবে বলো তাহলে তুমি কিছুই পাবা না, কিছু না বললে কিছুই পাওয়া যাবে না। ইম্পর্টেন্ট একটা কোটেশন। কে বলছে এটা? কিং লিয়ারের কথা, মেয়েকে বলছিল। আই লাভ ইউর ম্যাজেস্টি অ্যাকর্ডিং টু মাই বন্ড, নো মোর নো লেস। আমরা যেটা দেখে আসছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমি কন্যা হিসেবে যতটা ভালোবাসা উচিত ঠিক ততটাই ভালোবাসি। লাভ অ্যান্ড বি সাইলেন্ট, এটা ধরো হচ্ছে নিজের স্বগতোক্তি। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তোমার নিজের মনে মনে বলতেছিল আর কি, যে সত্যিকারের ভালোবাসা সবসময় প্রকাশ করতে হয় না, মনে মনে। লাভ টেস্টের আগে নিজের মনে মনে সে বলছিল লাভ অ্যান্ড বি সাইলেন্ট। তাহলে আমরা এখানে লাভ টেস্টের এগেনস্ট আমরা তিনটা উক্তি পাইলাম। প্রথমে সে মনে 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 বলছে লাভ এন্ড বি সাইলেন্ট। পরে সে গিয়ে স্টেটমেন্টটা দিল যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউর ম্যাজেস্টি অ্যাকর্ডিং টু মাই বন্ড, নো মোর নো লেস। এবং আলটিমেটলি যখন এটা সে বলে, তখন তার বাবা কেঁপে বলে যে নাথিং উইল কাম অফ নাথিং। হ্যাঁ, যে তুমি আমাকে এই কথা বললে হবে না, যে এই কথায় চিড়ে ভিজবে না, পাম দিতেই হবে, তেল দিতেই হবে। হ্যাঁ, তো পরে তো যখন দুই বড় মেয়ে তাকে বাটাম দেয়, তখন সে বুঝতে পারে, এবং তখন সে বলে যে হাউ শার্পার দেন এ সার্পেন্টস টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কসলেস চাইল্ড, যে অকৃতজ্ঞ সন্তানের কষ্ট সাপের দংশনের চেয়েও বেশি। আরেকটা বিখ্যাত তোমার লাইন: হাউ শার্পার দেন এ সার্পেন্টস টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কসলেস চাইল্ড, সাপের দংশনের চেয়েও এই কষ্টটা বেশি। কর্নেলের বিশ্বাসঘাতকতার পর বলছে এটা কিং লিয়ার। এবং যখন হচ্ছে সে বের হয়ে গেছে ঝড়ের মধ্যে, তখন সে বলছিল যে আই এম এ ম্যান মোর সিনড এগেইনস্ট দ্যান সিনিং স্টর্ম সিন। এটা কিং লিয়ার বলছিল যে আমি অপরাধী কম, ভুক্তভোগী বেশি। মানে এটা তার কাছে মনে হচ্ছিল, সে মনে হচ্ছিল যে সে যতটুক না অপরাধ করছে, তার চেয়ে বেশি সে সাফার করতেছে। তার এমনটা হওয়া দরকার ছিল না। হ্যাঁ, এটা তার নিজের কাছে মনে হচ্ছিল যে আই এম এ ম্যান মোর সিনড এগেইনস্ট দেন সিনিং। এটা আরেকটা বিখ্যাত কোটেশন। সব কোটেশন আসলে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ গুলোই তোমাদের দিছি, তবুও এগুলো আরেকটু মোর ইম্পর্টেন্ট। ইজ ম্যান নো মোর দ্যান দিস, যখন হচ্ছে তোমার ওই ঝড়ে বের হইলো না, ঝড়ে বের হয়ে গরিব মানুষদের সে দেখতেছে, যেমন পুয়ার টম। পুয়ার টমকে দেখে সে বলছিল যে
ইজ ম্যান নো মোর দ্যান দিস, মানুষকে আসলে এতটুকুই, মানুষের এত দুঃখ কষ্ট, সে তো আগে এটা ফিল করতে পারে নাই। হোয়েন উই আর বর্ন উই ক্রাই দ্যাট উই আর কাম টু দিস গ্রেট স্টেজ অফ ফুলস। এটা পৃথিবী বোকাদের এক বিশাল মঞ্চ, বোকাদের এক বিশাল মঞ্চ। যে মানে আমরা যখন জন্মাই আমরা এই কারণে কান্না করি, কারণ আমরা বুঝতে পারি যে আমরা বোকাদের একটা বিশাল মঞ্চে আসছি। হ্যাঁ, এটা যখন হচ্ছে গিয়ে তোমার ধরো সবকিছু হারে টারে পাগলা টাইপের হয়ে যায়, তখন এটা সে বলছিল, when we are born we cry that we are come to this great stage of fools। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে, though should not have been old till though had been wise। শুধু একটু কঠিন মনে হয়, যেমন এখানে ফাহমিদা বলছো যে ফুল আসলে ওয়াইজ। হ্যাঁ, তাহলে এই ফুল ক্যারেক্টারের মধ্যে দিয়েও কিন্তু শেক্সপিয়ার একটু রহস্য প্লে করছেন। নাম শুনে মানুষ মনে করবে ফুল মানে তো সে বোকা, না হলে না, ও কিন্তু সবচেয়ে ওয়াইজ ছিল। সে কি বলছে, যে জ্ঞানী হওয়ার আগে তোমার বৃদ্ধ হওয়া উচিত ছিল না। মৃদুল, এই এগুলো তোমার পিডিএফ দিয়ে দেওয়া হবে, রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, পিডিএফ দেখে তখন নোট করে নিবা। এখন যা শোনো, তাহলে দো স্টুডেন্টস নট হ্যাভ বিন ওল্ড টিল দো হ্যাডন বিন ওয়াইজ। এটা হচ্ছে তোমার, যে জ্ঞানী হওয়ার আগে তোমার বৃদ্ধ হওয়া উচিত ছিল না, যে আমাদের সবসময় নলেজেবল হওয়াটা প্রয়োজন, নাহলে পরে মারা খেতে হয়। এবং আরেকটা খুব সুন্দর কোটেশন আছে, যেটা আমার পার্সোনাল ফেভারিট, যে হ্যাভ মোর দেন শো, স্পিক লেস দেন দো নোয়েস্ট। এটা কি, এটা হচ্ছে যতটা দেখাও তার চেয়ে বেশি রাখো, যতটা জানো তার চেয়ে কম বলো। আমরা করি সবসময় উল্টা না, দেখনদারি আমাদের সবসময় বেশি, আর যে যত কম জানে সে চিল্লায় তত বেশি, উল্টা। তো সে বলছে কি, দ্য ফুল, সে হ্যাভ মোর দেন দো শোয়েস্ট, স্পিক লেস দেন দো নোয়েস্ট। যতটা দেখাও তার চেয়ে বেশি রাখো, যতটা জানো তার চেয়ে কম বলো। হাউল হাউল এন্ড হাউল। হ্যাঁ, চারটা হাউল। এটা একটা বিখ্যাত কোটেশন কিং লিয়ারের, যখন কর্ডেলিয়ার মৃতদেহ নিয়ে কোলে নিয়ে সেই ডায়লগটা দেয়, অসীম শোকের প্রকাশ। শুডেস্ট হচ্ছে গিয়ে শুড ধরা যায়, এবং গল্পের শেষ হয় হচ্ছে গিয়ে এডগারের এই কোটেশনটা দিয়ে, দা ওয়েট অফ দিস স্যাড টাইম উই মাস্ট ওবে। যখন হচ্ছে সবাই মরে গেল, তখন এডগার এটাকে এন্ড করে আর কি, এই দুঃখের সময়ের ভার আমাদের বহন করতে হবে, আমাদের কিছু করার নাই। হ্যাঁ, কি করবে, এটাই সময়ের নিয়তি। তাহলে আমরা অনেকগুলো কোটেশন দেখলাম। হ্যাঁ, তো আমি আসলে হচ্ছে এখানে এতগুলো কোটেশন ইনক্লুড করছি একটা কারণেই, যে আমরা যেহেতু একটু ডিটেল পড়তেছি। হ্যাঁ, তো অনেক সময় হচ্ছে কোটেশন এগুলো মুখস্থ করতে কষ্ট হয়, তো কনটেক্সট সহ দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, যাতে আহ একটু বেশি জানা হয়, একটু মনে থাকে, মাঝে একটু লোড মনে হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এডগার হচ্ছে গিয়ে কিং হয়ে যায়, কিন্তু জাস্ট এটা হচ্ছে নাইস টু নো, কোনো ডিপ লেভেলে আসলে এগুলো যাতে পারা যায়। তাহলে আমরা কোটেশন কি কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে গিয়ে প্রথমে লাভ টেস্ট নিয়ে তিনটা কোটেশন। কর্ডেলিয়া মনে মনে বলছে লাভ এন্ড বি সাইলেন্ট। হ্যাঁ, তার এরপর হচ্ছে যখন সে তার বাবাকে ফেস করলো, তখন সে বলল যে আই লাভ ইউর ম্যাজেস্টি অ্যাকর্ডিং টু মাই বন্ড নো মোর নর লেস। এরপর যখন সে বাবাকে এটা বলার পর, তখন তার বাবা তাকে কি বলছিল, যে নাথিং উইল কাম অফ নাথিং। পরে তো বিশ্বাসঘাতকতার শিকার হলো মেয়েদের থেকে, শিকার হওয়ার পর তারপর কি বললো কিং লিয়ার, যে হাউ শার্পার দেন এ শার্পেন্টস টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কসলেস চাইল্ড। এবং যখন সে প্রাসাদ থেকে বের হয়ে যায়, তখন সে বলে নিজে নিজে যে আই এম এ ম্যান মোর সিনড অ্যাগেইনস্ট দেন সিনিং। যে আমি আসলে যতটুকু দোষ করেছি তার চেয়ে বেশি আমি হচ্ছে শাস্তি পেয়েছি, আমি অপরাধী কম ভুক্তভোগী বেশি। এবং জনগণের দুঃখ থেকে সে বলে ইজ ম্যান নো মোর দ্যান দিস। সে বলেছিল যে হোয়েন উই আর বর্ন উই ক্রাই দ্যাট উই আর কাম টু দিস গ্রেট স্টেজ অফ ফুলস। যে আমরা পৃথিবীর প্রকাশের এক বিশাল মঞ্চে চলে এসেছি, আমরা এই কারণে কান্না করি। আর ফুল তো কন্টিনিউ তাকে সতর্ক করতেছিল, যে দো শুডন্ট শুড নট হ্যাভ বিন ওল্ড টিল দো হ্যাড বিন ওয়াইজ। যে জ্ঞানী হওয়ার আগে তোমার বৃদ্ধ হওয়া উচিত ছিল না। আর বলছিল কি, যে হ্যাভ মোর দেন দো শোয়েস্ট, স্পিক লেস দেন দো নোয়েস্ট। যতটা দেখাও তার চেয়ে বেশি রাখো, যতটা জানো তার চেয়ে কম বলো। হ্যাঁ, ইনগ্র্যাটিটিউড অফ চিলড্রেন। হ্যাঁ,
হাউল 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 হাউল, এটা হচ্ছে তোমার অসীম শোকের প্রকাশ কর্ডেলিয়ার মৃতদেহ কোলে নিয়ে। এবং লাস্টে এন্ড করে হচ্ছে দ্য ওয়েট অফ দি স্যাড টাইম উই মাস্ট ওবে। হ্যাঁ, প্লের এন্ডিং, এই দুঃসময়ের ভার আমাদের বহন করতে হবে। যেমন ধরো, এই যে ধরো তোমাকে এগুলো আও দিতে পারতাম, বাট তোমাকে যদি হুট করে দিয়ে দেয় যে হাউল 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 হাউল, চারটা হাউল, তুমি কিন্তু কখনোই কন্টেক্ট করতে পারবে না যে ভাই এটা কোত্থেকে দিছে। হ্যাঁ, এখন অ্যাটলিস্ট এখানে যারা ধরো মনোযোগ দিয়ে সেশন করতেছো, মানে সকালে কিন্তু বিশাল একটা গ্রুপ আছে যারা তোমার জয়েন করে কিন্তু ঘুমায় গেছে, আমি জানি। এখানে বেশ কয়েকজন আছে, অ্যাটলিস্ট 30-40 জন আছে যারা অলরেডি ঘুম, তাদের মোবাইল অন আছে, জয়েন করে ঘুম। কারণ তোমরা যদি বিছানায় শুয়ে ক্লাস করো, এই ঘুম কখনো যাবে না। না, তোমরা যারা এক জেগে আছো তারা তো কমেন্ট করছোই। হ্যাঁ, সো দিয়ে দিতে পারে। অ্যাক্টিভ আছে, চেয়ার টেবিলে না গেলে আসে না এটা, আসে না। এই যে আজমাইন, অনেস্ট ছেলে। এটা হয়। হ্যাঁ, যেন ঘুমটা পাই, ওটাই মানে। তুমি যদি হচ্ছে মনে করো যে আমি বিছানায় একটু শুয়ে ক্লাস করব, শুয়ে সেশন করব, নেভার এভার, এটা তুমি ঘুমাই যাবা। এটা জাগতিক নিয়ম। চেয়ার টেবিলে গেলে মিমের উল্টা ঘুম আসে। আচ্ছা, যাক, সবাই আছো, জেগে আছো, শুনে ভালো লাগলো। তাহলে আমরা হচ্ছে কিং লিয়ার ক্লিয়ার মোটামুটি, পারা যাবে তো না? আর তোমাদের গল্পের প্যাটার্নটা আমি একটু চেঞ্জ করছি। আহ গত দুইটা সেশনে হচ্ছে তোমাদের কিছু ট্যাগলাইন দিয়ে দিয়ে গল্পগুলো রেডি করছিলাম। তো এখন হচ্ছে মনে হইলো যে না, একটু নর্মাল ফ্লোতে বলি। আগের সেশনে গুলো ভালো লাগছিল গল্পের স্টাইলটা, নাকি এটা রাইটিং স্টাইলটা বেটার লাগছে? হ্যাঁ, সুরভির সেম ইনসিডেন্ট হয়েছে। মৃদুল, এই যে 4 দিন সজাগ পাও নাই, দিয়ে রাখবা, অ্যালার্ম দিয়ে রাখবা, অ্যালার্ম দিয়ে রাখবা। তাহলে দেখবা যে হচ্ছে তোমার চ্যালেঞ্জ হবে না। 5টা 40-এ দিবা, 45, 50, 55 এভাবে। সকালের বাতাস, এটা ঠিক, একদম ফ্রেশ। আচ্ছা, নানুরি নানামত, ওকে। নোট করতে মনে হয় এডিটিং থাকাটা সুন্দর। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, প্রিভিয়াস গুলো হচ্ছে তোমার ইয়ে ছিল, মানে এটা এটা করছি কি একটু ইজি ফ্লোতে, ইজি ফ্লোতে, যাতে তোমরা ধরো রিডিং পড়লে হচ্ছে গিয়ে বুঝতে পারো আর কি। হুম, আচ্ছা, ঠিক আছে, আমি ইয়েতে তাহলে হচ্ছে তোমাদের নেক্সট সেশনে হচ্ছে আগের প্যাটার্নটাতেই ওই স্টাইলে আগাবো। হ্যাঁ, ধরো গল্প বলানোর অনেক টেকনিক আছে, কিছু ইজি হইতে বলা যায়। আমি এটা করছি কি, যাতে ধরো এক টানা পড়লে তুমি আবার যখন পড়তে লাগবা, তখন দেখবা যে হচ্ছে এটা এজ এ হোল মাথায় থাকবে। হ্যাঁ, এটাও থাকবে আশা করি, এটাও থাকবে, ডোন্ট ওরি। তাহলে চলো এবার হচ্ছে আমরা আরেকটা ক্লাসিকে যাই। এটা হচ্ছে তোমার অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট, তো অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে গিয়ে তোমার এটা একটা জনপ্রিয় রোমান্টিক কমেডি। হ্যাঁ, তো এটা মূলত হচ্ছে তোমার নেচারের একটা বড় ভূমিকা এখানে দেখাইছে, যে কৃত্রিম জগতের চেয়ে প্রকৃতির মাঝে মানুষ অনেক সময় নিজেকে বেশি খুঁজে পায়। এবং শেক্সপিয়ারের কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোটেশন এই লাইন থেকে, যে অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। ট্র্যাজি কমেডিও বলা যায়, বলা যায় তা না, অনেকজন অনেকভাবে আসলে ফেলে এটাকে। তো এটার হচ্ছে গিয়ে তোমার অথর শেক্সপিয়ার, রোমান্টিক কমেডি এলিজাবেথান এইজের। এটা হচ্ছে তোমার মূলত, যদিও ইটালির কথা বলা হয়, কিন্তু হচ্ছে এটা মূলত সেটিং যেটা, এটা হচ্ছে ডিউক ফেডরিকের কোর্টরুম, আর হচ্ছে গিয়ে তোমার ফরেস্ট অফ আর্ডেন, একটা বন, এখানেই মূলত ঘটনাটা ঘটে। এটা হিরোইন হচ্ছে রোজালিন, হিরো হচ্ছে অরল্যান্ডো। এটা মূলত হচ্ছে লাভ এবং সেলফ ডিসকভারির গল্প, আত্মপরিচয়। হ্যাঁ, তো ক্যারেক্টার রোজালিন্ড, অরল্যান্ডোর কথা অলরেডি বলছি। অরল্যান্ডোর ভাই হচ্ছে আবার অলিভার, দুই ভাই এরা। ডিউক সিনিয়র, ডিউক ফেডরিক, এরা দুই ভাই। ডিউক সিনিয়র হচ্ছে রোজালিন্ডের ফাদার, আর সিলিয়া হচ্ছে ফেডরিকের মেয়ে এবং রোজালিন্ডের কাজিন। তাহলে রোজালিন্ড, অরল্যান্ডো, সিলিয়া, ডিউক সিনিয়র, ডিউক ফ্রেডরিক, আর হচ্ছে অলিভার। হ্যাঁ, তাহলে চলো এবার আমরা গল্পে যাই, দ্য স্টোরি অফ অ্যাজ ইউ লাইক ইট। তো এক সময় তোমার হচ্ছে এক ন্যায়পরায়ণ শাসক ছিল ডিউক সিনিয়র। তো তার ভাই ডিউক ফ্রেডরিক তাকে ক্ষমতা থেকে সরাই দেয় এবং রাজ্য দখল করে নেয়। হ্যাঁ, ভালো মানুষ, ভালো মানুষকে বের করে দিল। তো ডিউক সিনিয়র বাধ্য হয়ে যেটা হয় যে ফরেস্ট অফ আর্ডেনে নির্বাসিত জীবন শুরু করে, মানে বনে চলে যায় সে। এই ডিউক সিনিয়রের মেয়ে হচ্ছে তোমার রোজালিন্ড। তো যদিও তার বাবাকে নির্বাসিত করা হয়েছিল, তবে
সে রাজ দরবারে থাকতে পারছে রাজার ওখানে, কারণ এই যে সিলিয়া, সিলিয়া হচ্ছে তোমার আবার এই ডিউক ফ্রেডরিকের মেয়ে। তো সিলিয়া যাতে, যেহেতু তাকে খুব ভালোবাসতো, এই কারণে ফ্রেডরিক তাকে নির্বাসিত করে নাই, কাজিনকে, তাকে রেখে দিছে নিজের কাছে। হ্যাঁ। তো এদিকে আরেকটা পরিবারেও চলতেছিল গ্যাঞ্জাম। তোমার হচ্ছে অরল্যান্ডো অলিভার, দুই ভাই। তো অলিভার হচ্ছে তার ভাই অরল্যান্ডোকে ঠকাই বের করে দিচ্ছে, সে চাচ্ছিল না যে শিক্ষিত হোক বা সম্মান পাক, মানে এখানেও দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম। তো একদিন হচ্ছে তোমার রাজদরবারে একটা কুস্তি প্রতিযোগিতা হয়। অরল্যান্ডো সবাইকে অবাক করে দিয়ে কুস্তিগির চার্লসকে পরাজিত করে, এবং অরল্যান্ডোর এই বীরত্ব দেখে রোজালিন তার প্রেমে পড়ে যায়। মানে একে অপরের প্রেমে পড়ে যায় তারা। কিন্তু তাদের সুখ দীর্ঘদিন স্থায়ী হয় নাই, কারণ ডিউক ফ্রেডরিক হঠাৎ করে রোজালিনকে আবার নির্বাসিত করে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে রোজালিন মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে, এখন মানুষ যদি তাকে ভালোবেসে ফেলে, তখন আবার ডিউক সিনিয়রকে ফেরত আনার একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে। এই ভয় থেকে হচ্ছে সে তোমার কি করছে, সে তাকে নির্বাসিত করে দিছে। হ্যাঁ। কিন্তু রোজালিন দেখা যায় নাই, তার সঙ্গে গেল সিলিয়া আর হচ্ছে টাচস্টোন। তো পথে নিরাপত্তার জন্য যেটা হয় যে রোজালিন ছদ্মবেশ ধারণ করে, মানে যে একটা যুবকের ছদ্মবেশ নেয়, এবং নিজের নাম রাখে হচ্ছে গ্যানিমেইড। আর সিলিয়া নিজের নাম রাখে এলিয়েনা। এগুলো হচ্ছে তাদের ছদ্মনাম। ছদ্মনাম, ছদ্মনাম ধারণ করে জাস্ট নিরাপত্তার জন্য। টাচস্টোন, এটা হচ্ছে তোমার একটা ক্যারেক্টার, ওর সাথে গেছে আর কি, ওদের সাথে। তারা ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছে যায়, ভার, হ্যাঁ। সেখানে ডিউক সিনিয়রও বাস করছিলেন, আগে থেকেই তো ডিউক সিনিয়র ওখানে আছে। এদিকে তোমার হচ্ছে অরল্যান্ডো, অরল্যান্ডো হচ্ছে ভাইয়ের অত্যাচার থেকে পালিয়ে আর্ডেন ফরেস্টে চলে আসে। হ্যাঁ। তো অরল্যান্ডো তো হচ্ছে রোজালিন্ডের মোটামুটি প্রেমে তো সে পাগল। সে বনে গিয়েও যেটা হয় যে রোজালিন্ডের নামে সে কবিতা ঝুলিয়ে রাখে, এবং রোজালিন্ড অরল্যান্ডকে খুঁজে পায়, কিন্তু অরল্যান্ড বুঝতেই পারে না যে এই যুবক আসলে রোজালিন্ড, কারণ রোজালিন্ড তো ছদ্মবেশে গ্যানিমেডের। তো এদিকে রোজালিন্ড অরল্যান্ডোর অবস্থা দেখে যে সে তাকে ভালোবাসে, চারদিকে সে কবিতা ঝুলে রাখছে, এটা দেখে সে মজা নেই। সে বলে অরল্যান্ডকে যে তুমি যদি রোজালিন্ডকে সত্যিই ভালোবাসো, তাহলে হচ্ছে গিয়ে আমাকে রোজালিন্ড ভেবে প্রেমের অনুশীলন করো, প্র্যাকটিস করো আমার কাছে। তো অরল্যান্ডো রাজি হয়ে যায়। এটাতেই হচ্ছে গিয়ে রোমান্টিক গেমের শুরু হয়। মানে এসে এসে তাকে তার কাছে প্র্যাকটিস করে, হ্যাঁ, রোজালিন্ডের সাথে কথা বলে। কিন্তু সে জানে না যে সে আসলে সত্যিকারের রোজালিন্ডের সঙ্গেই মূলত কথা বলছে। তো ইন দ্য মিন টাইম তোমার অরল্যান্ডোর যে বড় ভাই অলিভার, সে আসলে তার ভুলটা বুঝতে পারে, তার মধ্যে অনুশোচনা আসে। হ্যাঁ। এক সময় সে অরল্যান্ডোর প্রাণ নিতে চেয়েছিল, কিন্তু অরল্যান্ডো তার জীবন বাঁচায়, এবং অলিভার অনুতপ্ত হয়ে সে ভালো মানুষে পরিণত হয়। হ্যাঁ। তো যেটা হয় যে তোমার নাটকের শেষের দিকে রোজালিন পরে গিয়ে নিজের পরিচয় প্রকাশ করে, এবং সব ভুল বোঝাবুঝির অবসান হয়, এবং ডিউক সিনিয়রও তার রাজ্য ফিরে পায়, এবং শেষে একসঙ্গে কয়েকটা বিয়ে হয়। এখানে আমি দুইটা বিয়ের কথা বলছি যে ক্যারেক্টারগুলো তোমরা চেনো, এটা ছাড়াও আরো দুই তিনটা বিয়ে হয়েছে। মানে গল্পের পর জোড়ায় জোড়ায় খালি বিয়ে হয়েছে। রোজালির আর অরল্যান্ডোর বিয়ে হয়, সিলিয়া অলিভারের বিয়ে হয়। হ্যাঁ। তাহলে এভাবে হচ্ছে অ্যাটলিস্ট কিছুটা হইলেও এটাকে, মানে ট্র্যাজি কমেডি না বলার যুক্তি হচ্ছে গিয়ে যে এখানে ধরো আর মৃত্যু টৃত্যু দেখায় নাই আর কি, কিছুটা হইলেও হ্যাপি এন্ডিং তারা দেখাইছে, সবার একসাথে বিয়ে হয়ে যায়। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের অ্যাজ ইউ লাইক ইট। হ্যাঁ। তোমার যে আমরা তাহলে কি দেখলাম, এখানে হচ্ছে তোমার ডিউক সিনিয়র, ডিউক সিনিয়রের হচ্ছে তোমার ভাই ডিউক ফেডরিক তাকে বের করে দেয়, বের করে দেওয়ার পর সে নির্বাসিত জীবন শুরু করে ফরেস্ট অফ আর্ডেনে। ডিউক সিনিয়রের মেয়ে হচ্ছে রোজালিন্ড, এবং ডিউক ফেডরিকের মেয়ে হচ্ছে সিলিয়া। তো রোজালিন্ড যেহেতু সিলিয়াকে খুব ভালোবাসতো, এই কারণে তার চাচা তাকে বের করে দেয় নাই। তো এদিকে আরেক পরিবার অরল্যান্ডো অলিভার, অলিভার আবার হচ্ছে অরল্যান্ডোকে বের করে দেয়। আর এদিকে তোমার রাজদরবারে এক কুস্তি প্রতিযোগিতায় অরল্যান্ডো জিতে, এবং রোজালিন্ড অরল্যান্ডো একে অপরের প্রেমে পড়ে যায়, লাভ এট ফার্স্ট সাইট টাইম। কিন্তু যখন তোমার অরল্যান্ডোকেও
নির্বাসিত করে দিল ফরেস্ট অফ আর্ডেনে, সে ওখানে গিয়ে চারিদিকে কবিতা লেখা শুরু করলো রোজালিন্ডের প্রেমে মত্ত হয়ে। আর ইন দ্য মিন টাইম যেহেতু রোজালিনকেও নির্বাসিত করে দিছে, তারা ছদ্মবেশ ধরে তো বনে গেছে, এবং রোজালিন মজা নিচ্ছিল মূলত। হ্যাঁ, যে তোমার সে অরল্যান্ডোকে বলছিল যে আমার সামনে এসে কবিতা আবৃত্তি করো, বা আমার সামনে এসে প্রপোজ প্র্যাকটিস করো, কিভাবে কি বলবা, এই মজা সে নিতে লাগতেছিল। তো পরবর্তী যেটা দেখা যায় যে তোমার অরল্যান্ডোর ভাই অলিভার সে তার ভুল বুঝতে পারে, সে তার ভাইকে ফিরায় আনে, এবং রোজালিন্ডো শেষে নিজের পরিচয় দেয়, এবং ভুল বোঝাবুঝির অবসানের পর সবার বিয়ে হয়ে যায়। হ্যাঁ, ট্র্যাজিক কমেডি না, এটা হচ্ছে রোমান্টিক কমেডি, রোমান্টিক কমেডি বলছে। হ্যাঁ, আমাদের একজন বলেছিল তো যে ট্র্যাজিক কমেডি বলা যায় কিনা। হ্যাঁ, রোমান্টিক কমেডি, রোমান্স নিয়ে কথা বলে। তাহলে এই হচ্ছে কি আমাদের অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট। চলো এবার কোটেশন দেখি, খুব বিখ্যাত কোটেশন। অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড উইমেন মেয়ারলি প্লেয়ার্স। হ্যাঁ, পৃথিবী একটা রঙ্গমঞ্চ, মানুষ কেবল অভিনেতা। এটা হচ্ছে গিয়ে কোটেশনটা বলছিল হচ্ছে জ্যাক্সকে। জ্যাক্স হচ্ছে ডিউক সিনিয়রের অনুসারী একজন অভিজাত ব্যক্তি, যে হচ্ছে গিয়ে তোমার ফরেস্ট অফ আর্ডেনে নির্বাসিত জীবনযাপন করছিল, এবং উনি হচ্ছে একটু তোমার দার্শনিক ক্যারেক্টার, দার্শনিক টাইপস এভাবে পোর্ট্রে করছিল। হ্যাঁ, তো নাট্যমঞ্চের সঙ্গে তুলনা করছে জীবনকে, প্র্যাকটিক্যাল কোট। হ্যাঁ, পৃথিবী একটি মঞ্চ, মানুষকে বলতে তার অভিনেতা, খুব বিখ্যাত কোটেশন। দ্য ফুল ডাথ থিঙ্ক হি ইজ ওয়াইজ, বাট দ্য ওয়াইজ ম্যান নোজ হিমসেলফ টু বি এ ফুল। মূর্খ নিজেকে জ্ঞানী ভাবে, কিন্তু জ্ঞানী ব্যক্তি নিজের সীমাবদ্ধতা বোঝে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা প্র্যাকটিক্যাল কোটেশন যে আমাদের সবার একটা সার্টেন বাউন্ডারিজ আছে পৃথিবীতে। ধরো তোমার কারো পক্ষে 100% নলেজেবল হওয়াটা পসিবল না, সবার সার্টেন বাউন্ডারি থাকে। এখন বুদ্ধিমান সেই যে যে নিজের বাউন্ডারিটা বুঝে, হ্যাঁ, এবং ওই অনুযায়ী অ্যাক্ট করে। কিন্তু যেগুলো বেকুব টাইপ মানুষ, দেখবা যে তোমার সব কথাই লাফাইতে থাকে, ওভাবে অ্যাক্ট করে না। হ্যাঁ, ডাথ মানে হচ্ছে ডু থিং বুঝাইছে। হ্যাঁ, টাচস্টোন, টাচস্টোন বলছে। হ্যাঁ, মানে এ হচ্ছে ফুলের মতো ক্যারেক্টার, এমনি এই ক্যারেক্টার হচ্ছে ভারের, ভার। আমার লেখা একটু ওলটপালট হচ্ছে, কারণ আমি বসে বসে ক্লাস নিতে হচ্ছে তো বিছানায়। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, আর একটা ইম্পর্টেন্ট কোটেশন। দুঃখের প্রয়োজনীয়তা মধুর আমরা বলি, বা দুঃখ কষ্ট থেকেও শিক্ষা পাওয়া যায়। এটা হচ্ছে নির্বাসিত জীবনের সুবিধা ব্যাখ্যা করতে গিয়ে। কারণ ফরেস্ট অফ আর্ডেনে তুমি যখন প্রকৃতির মাঝে যাবা, যখন তুমি জ্ঞান জমে পড়বা, তখন তো তুমি ফিল করতে পারবা। ভার মানে হচ্ছে যারা মানুষকে হাসায়। তাহলে এটা হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। আমাদের নজরুলের লাইন আছে না, দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়ে আছো খ্রিস্টের সম্মান। এটার সঙ্গে তুলনা করা যায় যে দারিদ্র দুঃখ এগুলোর প্রয়োজনীয় আছে, প্রয়োজন আছে। তাহলে সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। ক্যান ওয়ান ডিজায়ার টু মাচ অফ এ গুড থিং? এটা রোজালিন বলছিল যে ভালো জিনিসকে কখনো বেশি চাওয়া যায়? টু মাচ অফ এ গুড থিং, দার্শনিক টাইপ কথাবার্তা। ক্যান ওয়ান ডিজায়ার টু মাচ অফ এ গুড থিং, এটা রিপিট হয়ে গেছে। ডু ইউ নট নো আই এম এ উইমেন হোয়েন আই থিঙ্ক আই মাস্ট স্পিক? রোজালিন বলছিল যে আমি হচ্ছে ভাই একটা মেয়ে, আমি নারী, আমি যা ভাবি তাই বলি। নিজের সাবিসব সে প্রকাশ করেছে এখানে, যে ডু ইউ নট নো আই এম এ উইমেন হোয়েন আই থিঙ্ক আই মাস্ট স্পিক। তখন আমি মনে করি আমাকে অবশ্যই এটা বলতে হবে, এক্সপ্রেস করতে হবে। টাইম ট্রাভেলস ইন ডাইভার্স স্পেসেস উইথ ডাইভার্স পারসন, যে সময় সবার কাছে একভাবে চলে না, পরিস্থিতি অনুযায়ী সময়ের গতি ভিন্ন বলে মনে হয়। টাইম ট্রাভেলস ইন ডাইভার্স স্পেসেস উইথ ডাইভার্স পারসন, মানে ওদের জীবনের যে গতি প্রকৃতি, এটা নিয়ে এই কোটেশনটা ছিল, যে সময় একভাবে চলে না। এবং লাস্টে মানে রোজালিন্ডের কোটেশনই বেশি এখানে, যে লাভ ইজ মিয়ারলি এ ম্যাডনেস, প্রেমের অদ্ভুত আচরণ ব্যাখ্যা করতে গিয়ে বলছিল যে প্রেম হচ্ছে এক ধরনের উন্মাদনা। লাভ ইজ মিয়ারলি এ ম্যাডনেস। তাহলে আমরা এখানে কিছু কোটেশন দেখলাম। দেখলাম হচ্ছে আমরা পৃথিবী একটা রঙ্গমঞ্চ, অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ এন্ড অল দ্য ম্যান এন্ড উইমেন মেয়ারলি প্লেয়ার্স, এটা হচ্ছে জ্যাক্সেস। তারপর হচ্ছে দা ফুল
সরি, দ্য ফুল, দ্য থিং হি ইজ ওয়াইজ বাট দ্য ওয়াইজ ম্যান নোজ হিমসেলফ টু বি এ ফুল। টাচটনের একটা উক্তি যে মূর্খ নিজেকে জ্ঞানী ভাবে কিন্তু জ্ঞানী ব্যক্তি নিজের সীমাবদ্ধতা বোঝে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। এটা কিন্তু তোমার বিসিএস এও আসছে, মানে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা গেছে এটা। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা কোথাকার? এটা হচ্ছে আমাদের এজ ইউ লাইক ইট এস। স্পিকারকে, স্পিকার হচ্ছে ডিউক সিনিয়র। ক্যান ওয়ান ডিজায়ার টু মাচ অফ এ গুড থিং? হ্যাঁ, কেউ কি তোমার ভালো জিনিসকে কখনো বেশি চাওয়া যায়? এবং টাইম ট্রাভেলস ইন ডাইভার্স স্পেসেস উইথ ডাইভার্স পার্সন, সময় সবার একভাবে চলে না। লাভ ইজ এ মেয়ারলি এ ম্যাডনেস, প্রেম হচ্ছে এক ধরনের উন্মাদনা। হ্যাঁ, কিছু কোটেশন কাছাকাছি। এজ ইউ লাইক ইট বোঝা গেছে, বোঝা গেছে, গল্প বোঝা গেছে। ওকে, প্রশ্ন ধরলে আরো ক্লিয়ার হবে, ক্যারেক্টার ধরবো সামনে, দেখবা আরো ক্লিয়ার হবে। এবার চলো তোমার আরেকটা বিখ্যাত শেক্সপিয়ারের গল্প, যেটা আমরা পড়ছি অনেকেই, ছোটবেলায় অনেক পড়ছি, দ্য মার্চেন্ট অফ ভেনিস। মার্সি ভার্সেস জাস্টিস, ভেনিস এবং বেলমন্টের কাহিনী। তাহলে এইটা হচ্ছে তোমার কমেডি এলিজাবেথান এইজের ভেনিস এবং বেলমন্ট এর সেটিংস। এখানে হিরো হচ্ছে বাসানিও, হিরোইন হচ্ছে পোর্শিয়া। মেইন থিম হচ্ছে তোমার মার্সি ভার্সেস জাস্টিস। তো ক্যারেক্টার গুলো গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্টোনিও হচ্ছে তোমার মার্চেন্ট, মার্চেন্ট অফ ভেনিস। বাসানিও সে হচ্ছে তোমার অ্যান্টোনিওর বেস্ট ফ্রেন্ড। পোর্শিয়া হচ্ছে তোমার বেলমন্ট শহরের হচ্ছে ধনী এবং অনেক সম্পত্তির উত্তরাধিকারী। শাইলক, শাইলক হচ্ছে জিউইশ মানি লন্ডার, সে হচ্ছে ধারদায়ী। আর জিউ সে ইহুদি। তোমার জাতিগত পরিচয় থেকে দুইটা প্রশ্ন আসছে আসছে বিসিএস এই পর্যন্ত। একটা হচ্ছে যে হু ওয়াজ জিউ, শাইলক। আর হচ্ছে কি হু ওয়াজ মুর, এটা আসছিল। মুর কে ছিল? আমরা গত শ্রেণী পড়ে আসছি না মুর? কে ছিল মুর? ওথেলো ছিল। Good. তারপর হচ্ছে তোমার শাইলকের বোন হচ্ছে জেসিকা, সরি শাইলকের মেয়ে। তোমার জেসিকার আবার লাভার হচ্ছে লরেন্জো। নেরিজা হচ্ছে পোর্শিয়ার মেইড, আর গ্রেসিয়ানো হচ্ছে তোমার বাসানিওর ফ্রেন্ড। এখানে ক্যারেক্টার গুলো তোমার মূলত গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্টোনিও, বাসানিও, পোর্শিয়া, শাইলক। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার বেশি আসে আর কি। চলো এবার আমরা গল্পে যাই। তো গল্পের শুরুতেই দেখা যায় যে অ্যান্টোনিও খুব বিষণ্ণ। সে তো ধনী ব্যবসায়ী, কিন্তু কেন বিষণ্ণ কেউ এটা জানে না সে। তো কিছুক্ষণ পর তার বন্ধু বাসানিও আসে তার কাছে। বাসানিও প্রেমে পড়ছে, তার প্রেমে পড়ছে সে পোর্শিয়ার। বেলমন শহরের অত্যন্ত ধনী এবং সুন্দরী উত্তরাধিকারিণী, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যে বাসানিওর কাছে কোনো টাকা নাই তাকে যে পটাবে। হ্যাঁ, তার নিজের কাছে টাকা নাই, কিন্তু সে প্রেমে পড়ছে তোমার ধনী রমণীর। এখন সে পোর্শিয়ার কাছে যাওয়ার জন্য অ্যান্টোনিওর কাছে সাহায্য চাই, বলে যে বন্ধু আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি একটু পটাই মায়াডারে, একটু রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। তো অ্যান্টোনিও হচ্ছে বন্ধুকে না বলতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে তার টাকা পয়সা যা ছিল হাতে, সেটা সে অলরেডি সমুদ্র পথে ব্যবসায়িক জাহাজে সে বিনিয়োগ করছে, হাতে নগদ টাকা ছিল না। তখন অ্যান্টোনিও সিদ্ধান্ত নেয় সে লোন করবে, মানে লোন করে সে বন্ধুকে দিবে। এখন যার থেকে সে লোন করবে সে ছিল শাইলক। শাইলক হচ্ছে জিউইস মানি লন্ডার। এবং অ্যান্টোনিও এবং শাইলকের মধ্যে অনেকদিন ধরে গ্যাঞ্জাম ছিল, কারণ অ্যান্টোনিও যেহেতু মানুষকে সুদে টাকা দিত, এটা হচ্ছে গিয়ে শাইলক বিরোধিতা করত। তো এখন শাইলক মনে মনে সুযোগ পাইছে, সে বলে, শালা আয়া উঠ পাহাড়কে নিচে, এবার তুমি আমার কাছে আসছো টাকা ধার নিতে, তোমার আমি পাইছি। সে বললো ঠিক আছে আমি ঋণ দিব, তবে একটা অদ্ভুত শর্ত আছে। কি শর্ত? যদি তুমি ঋণ পরিশোধ করতে না পারো, তোমার থেকে আমি 1 পাউন্ড মাংস কেটে নিব। মাংস সে কেটে নিবে। এমন বন্ধু থাকলে ভালো হতো না? তবে অ্যান্টোনিও হচ্ছে বিষয়টাকে গুরুত্ব দিল না। সে বললো ধুর, এটা আবার কি শর্ত, উল্টা পাল্টা। সে চুক্তিতে স্বাক্ষর করে দিল। তো এদিকে হচ্ছে গিয়ে বাসানিও টাকা পয়সা নিয়ে সে বেলমন্টে গেছে। এখন বেলমন্টে গিয়ে দেখতেছে হচ্ছে যে পোর্শিয়াকে বিয়ে করতে হলে তাকে একটা পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তার বাবা উইল অনুযায়ী হচ্ছে 3টা বাক্স আছে, 3টা বাক্সের মধ্যে সঠিকটা নির্বাচন করতে হবে। একটা বাক্স হচ্ছে গোল্ডের, একটা সিলভারের, একটা হচ্ছে লেডের। গোল্ডের মধ্যে লেখা আছে যে যে আমাকে বেছে নিবে সে ডিজায়ারেবল জিনিস পাবে। হ্যাঁ, সিলভারের মধ্যে লেখা হচ্ছে গিয়ে
যে আমাকে বেছে নেবে, যে সে যতটুক পাওয়ার যোগ্য সে ততটুক পাবে। লেডের মধ্যে লেখা ছিল যে তোমার, আমাকে যে বেছে নিবে সে হ্যাজার্ড পাবে। তো এখন তোমার গোল্ড সিলভার লেড লেখা দেখে স্বাভাবিকভাবে মানুষ বেছে নিবে কোনটা, যে আমি ভাই গোল্ড আর সিলভারই বেছে নিব। এবং তাই হয়েছে। অনেক ধনী এবং ক্ষমতাবান গোল্ড এবং সিলভার বেছে নিছে, ব্যর্থ হয়েছে। কিন্তু বাসানিও কি করছে, চালাক সে। সে বাহ্যিক চাকচিক্যে দেখে নাই, সে গেছে লেডের কাছে, লেড ক্যাসকেটটা নির্বাচন করছে। এবং লেডের ভেতর মূলত হচ্ছে পোর্শিয়ার ছবি ছিল। হ্যাজার্ড মানে কি? হ্যাজার্ড মানে হচ্ছে তোমার ঝামেলা, দুঃখ কষ্ট। আমরা বলি না যে হ্যাজার্ড, যে হ্যাজার্ডের মধ্যে বললাম, ঝামেলার মধ্যে পড়লাম। হ্যাঁ। তো ভেতরে পোর্শিয়ার ছবি ছিল এবং সে পরীক্ষায় সফল হয়, পোর্শিয়াকে সে পেয়ে যায়, পোর্শিয়া বাসানির, বাসানিয়র বিয়ে হয়। তো এটার মধ্যে তো ভাই তোমার হ্যাপি এন্ডিং হইতে পারতো, কিন্তু গ্যাঞ্জামটা লাগছে অন্য জায়গায়। অ্যান্টোনিওর যে জাহাজ সমুদ্রে গেছে, সেটা সমুদ্রে হারিয়ে গেছে বলে খবর আসে। সে ঋণ পরিশোধ করতে পারে না, সে তো সব টাকা ইনভেস্ট করছে জাহাজে। এখন তার জাহাজ ব্যাক করে নাই, হারাই গেছে বলে খবর আসে। এখন তো কঠিন গ্যাঞ্জাম, তাহলে এখন সে কি করবে? চুক্তি তো কি হয়ে আছে, টাকা যদি শোধ করতে না পারে মাংস কেটে নিবে। তাহলে গ্যাঞ্জামে তো পড়লো সে। হ্যাঁ। তো শাইলক এদিকে বসে আছে, সে বহু বছরের অপহরণের প্রতিশোধ সে নিবে। সে বলছে যে আই উইল হ্যাভ মাই বন্ড, আমি আমার চুক্তির অধিকার চাই। হ্যাঁ। এখন এটা নিয়ে এই গ্যাঞ্জামে এই মামলাটা আদালতে উঠে যায়। এবং ভেনিসের সবাই শাইলককে অনুরোধ করে যে ভাই তুমি দয়া দেখাও, তুমি মার্সি দেখাও। কিন্তু শাইলক বলেছে না, কোনো মার্সি না, আমি অ্যান্টোনিও শরীর থেকে 1 পাউন্ড মাংস চাই চাই। হ্যাঁ। এই সময় হচ্ছে তোমার নাটকের সবচেয়ে বিখ্যাত অংশ শুরু হয়। পোর্শিয়া, বাসানিয়র যে বউ এখন, সে তোমার আইনজীবী সেজে আদালতে আসে, কেউ তাকে চিনতে পারে না। এবং পোর্শিয়া এসে প্রথমে শাইলককে বুঝাই যে দেখো তুমি ওকে ক্ষমা করে দাও, যে তোমার মার্সি করাটা খুব ভালো জিনিস, কিন্তু শাইলক অস্বীকার করে। তখন পোর্শিয়া বলে ঠিক আছে, যেহেতু তোমার চুক্তি হয়েছিল এরকম, তাহলে চুক্তি অনুযায়ী তুমি 1 পাউন্ড মাংস কেটে নিতে পারো। আর শাইলক তো খুশি, যাক আমি মাংস কেটে নিতে পারবো। কিন্তু ঝামেলা হয়, পোর্শিয়া বলে যে তোমার চুক্তির মধ্যে কিন্তু রক্তের কথা লেখা নেই। তুমি মাংস কাটতে পারবা, কিন্তু মাংস কাটতে গিয়ে 1 ফোঁটা রক্ত তুমি ঝরাতে পারবা না। রক্ত যদি ঝরাও তোমার পাছার চামড়া তুলে নিব। হ্যাঁ। যে তুমি তো, এটা চুক্তিতে ছিল না, এই আগাম তুমি করতে পারবে না। তাহলে কঠিন ফাঁদ পাচ্ছে। তো শাইলক তখন বুঝতে পারে যে সে ফাঁদে পড়েছে, রক্ত না ঝরিয়ে তো ভাই মাংস কাটা অসম্ভব। সে মামলায় হেরে যায় তো বটেই, উল্টা তার সম্পদের বড় অংশ কেড়ে নেওয়া হয়। সে যেহেতু আগেও মানুষকে গ্যাঞ্জামে ফেলছে, চিটিং করছে, এই কারণে সে আরো বেশি শাস্তি পায়। এবং সে যে জিউ ছিল, জিউ থেকে তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়, কনভার্ট করানো হয়। হ্যাঁ। আবার ইন দ্য মিন টাইম শাইলকের মেয়ে জেসিকা তার বাবার বাড়ি থেকে ছেড়ে লরেঞ্জোর সঙ্গে পালাই গেছে। তাহলে বেচারা এদিকে শাইলক নিজের জমি টমিও গেল, সম্পদও গেল, আবার এদিকে মেয়েও চলে গেল, শাইলক আরো একাকী হয়ে পড়ে যায়। তো শেষ পর্যন্ত বাসানিয়া এবং পোর্শিয়া ভেনিস থেকে বেলমন্টে ফিরে আসে, ভুল বোঝাবুঝির অবসান হয়। অ্যান্টোনিও জানতে পারে যে তার জাহাজ আসলে হারাই যায় নাই, তার কিছু জাহাজ নিরাপদে ফিরে এসেছে। এটা ঠিক ছিল না, অবশ্যই ঠিক ছিল না, কিন্তু তোমার, হ্যাঁ, ইহুদি বিদ্বেষটা এই নাটকে হচ্ছে তোমার প্রকাশ পাইছিল, মানে জোর করে তোমার খ্রিস্ট ধর্মে কনভার্ট করা। তাহলে দেখো নাটকের শেষে সবই হ্যাপি। হ্যাঁ। কিন্তু তোমাদের শায়লকের জন্য খারাপ লাগতেছে না? অলরেডি প্রীতি বলতেছো যে জোর করে ধর্মান্তরিত করাটা ঠিক ছিল কিনা। মানে শায়লকের জন্য একটু দুঃখবোধ কাজ করে, বেচারা সব দিকে আসলে মারা খাইছে। হ্যাঁ। তো প্রেমের জয় দিয়ে, বন্ধুত্বের জয় দিয়ে, মার্সির জয় দিয়ে শায়লকের ট্র্যাজেডি দর্শকের মনে থেকে যায়। এই কারণে অনেক সমালোচক বলে দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ কমেডি উইথ এ ট্র্যাজিক হার্ট। কমেডি বটেই, কিন্তু আমাদের একটা দুঃখবোধ এখানে তো ভাই আমার থেকে যায়। তো এই কারণে হচ্ছে অনেকে এটাকে ট্র্যাজিক কমেডি বলতে চাই, আবার অনেকে বলে যে না এটা শুধুমাত্র কমেডি। হ্যাঁ। তাহলে এই হচ্ছে কি আমাদের মার্চেন্ট অফ ভেনিস। তাহলে ইন্টারেস্টিং গল্প, যে আমার শাইলক ধার দেয় মানুষকে সুদের বিনিময়ে, এদিকে অ্যান্টনিও বাসানিও দুই বন্ধু, পরম বন্ধু। বাসানিও চাইলো লোন, অ্যান্টনিও একদম চুক্তি করে লোন পরিশোধ করলো। এদিকে লোন নিয়ে বাসানিও বিয়ে করতে গেল পোর্সিয়াকে।
বেলমন্ট শহরে। এইদিকে অ্যান্টোনিওর তো জাহাজ হারাই গেছে বলে খবর আসে, তার হাতে কোনো টাকা নাই। এখন সে কিভাবে লোন পরিশোধ করবে? তো চুক্তি অনুযায়ী তো সে মাংস কেটে নিবে। এই মামলাটা আদালতে গেল। আদালতে হচ্ছে গিয়ে তোমার পোর্শিয়া আইনজীবী সেজে আসে, এবং পোর্শিয়া প্রথমে বুঝাই যে না তুমি ওকে মার্সি করো, বাট সে মার্সি করতে চায় না। পরে বলে ঠিক আছে তুমি মাংস কেটে নাও, কিন্তু তুমি কোনো রক্ত ঝরাতে পারবে না, কারণ এখানে তো চুক্তির মধ্যে রক্ত ঝরানোর কথা নাই। তখন বুঝতে পারে যে সে বাটে পড়ে গেছে শাইলক। আলটিমেটলি শাইলক শাস্তির সম্মুখীন হয়, তার সম্পত্তি কেড়ে নেওয়া হয়, তাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করানো হয়, এবং ইন দ্য মিন টাইম তার মেয়েও হচ্ছে গিয়ে জেসিকা লরেঞ্জোর সঙ্গে পালাই গেছে, সে আরো একাকী হয়ে পড়ে। আর এদিকে অ্যান্টোনিওর কাছে খবর আসে যে তার জাহাজ আসলে হারায় নাই, ওগুলো ফিরে আসছে। তাহলে অ্যান্টোনিও ফিনান্সিয়ালি ফিট, সবাই ফিট, সবাই হ্যাপি। আর এদিকে বেশি মারা খেয়ে গেল হচ্ছে শাইলক। তো এই কারণে অনেকে বলে যে মার্চেন্ট অফ ভেনিস ইজ এ কমেডি উইথ ট্র্যাজিক হার্ট। জিও অফ মাল্টার কাছাকাছি, ইয়েস। এটা বলেই ইন্সপায়ার্ড বাই জিও অফ মাল্টা, জাহাজ ফিরে পাই, অতি চালাকের গলায় তৈরি হয়ে গেছে, ইয়েস। তো চলো এবার হচ্ছে আমরা একটু কোটেশন দেখি। ওই যে শুরুতে তোমার অ্যান্টোনিওর মন খারাপ ছিল, এটা নিয়ে বলা হয় যে ইন সুথ আই নো নট হোয়াই আই এম সো স্যাড। কেন এত আমি বিষণ্ণ আমি নিজেও জানি না। নাটকের প্রথম লাইন এটা অ্যান্টোনিওর। আই হোল্ড দ্য ওয়ার্ল্ড বাট অ্যাজ দ্য ওয়ার্ল্ড, গ্রেসিয়ানো, এ স্টেজ হোয়ার এভরি ম্যান মাস্ট প্লে পার্ট। এটা বলছিল অ্যান্টোনিও, যে পৃথিবী একটা মঞ্চ, এখানে সবাই নিজ নিজ চরিত্র পালন করছে। আই হোল্ড দ্য ওয়ার্ল্ড বাট অ্যাজ দ্য ওয়ার্ল্ড, গ্রেসিয়ানো, এ স্টেজ হোয়ার এভরি ম্যান মাস্ট প্লে পার্ট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। যে চকচক করলেই শোনা হয় না, চকচক করলেই শোনা হয় না, এটা মোস্ট ফেমাস। আমরা তো এটা মার্চেন্ট অফ ভেনিসের লাইন না জেনেও ব্যবহার করি, কিন্তু এটার লাইন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ইফ ইউ প্রিকাস ডু ইউ নট ব্লিড। যে এটা শায়লক বলছিল যে আমাদের আঘাত করলে কি আমরা রক্তপাত করি না, মানে নিজের লজিকটা এস্টাবলিশ করার জন্য। পরে যখন হচ্ছে গিয়ে সে বাটে পড়ে, সে দেখলো যে না সবাই মিলে তাকে ফাঁসাচ্ছে, তখন সে বলছিল দ্য ভিলেইন ইউ টিচ মি আই উইল এক্সিকিউট। তোমরা আমাকে যে অন্যায় শিখিয়েছো আমি সেটাই ফিরিয়ে দেব। দ্য ম্যান দ্যাট হ্যাড নো মিউজিক ইন হিমসেলফ নর ইজ নট মুভড উইথ কনকর্ড অফ সুইট সাউন্ড ইজ ফিট ফর ট্রেজন, স্ট্রেঞ্জেমস অ্যান্ড স্পয়েলস। যার ভেতরে সঙ্গীত নেই তাকে বিশ্বাস করা উচিত নয়, সে যে কোনো কিছুই করতে পারে মিউজিকের গুরুত্ব বোঝাতে। এটা হচ্ছে লরেন্জোর কোটেশন। আরেকটা বিখ্যাত কোটেশন এটা, হাউ ফার দ্যাট লিটল ক্যান্ডেল থ্রোস হিজ বিমস। এটা বলছিল পর্ষিয়া যে একটা ছোট আলো অনেক দূর পর্যন্ত আলো ছড়াতে পারে। হ্যাঁ, এগুলোর কনটেক্সট হচ্ছে গিয়ে তোমার যখন ওই যে ভালোবাসার তোমার ইয়ে করতে গিয়ে তখন সে এটা বলছিল। হ্যাঁ, মানে এগুলো তাদের কথা প্রসঙ্গে আসছে, ডায়ালগ প্রসঙ্গে, এই কারণে আলাদা করে কনটেক্সট মেনশন করে নেই। যে হাউ ফার দ্যাট লিটল ক্যান্ডেল থ্রোজ হিজ বিমস, যে একটা ছোট আলো অনেক দূর পর্যন্ত সে আলো ছড়াতে পারে, অনেক দূর পর্যন্ত আলো ছড়াতে পারে। তাহলে আমরা কি কোটেশন দেখলাম? আমরা এখানে দেখলাম হচ্ছে আমাদের শুরুতে মন বিষণ্ণ, ইনসুত আই আই নো নট হোয়াই আই এম সো স্যাড। আর অ্যান্টোনিও হচ্ছে গ্রাসিয়ানোকে বলতেছে আই হোল্ড দ্য ওয়ার্ল্ড বাট অ্যাজ দ্য ওয়ার্ল্ড, গ্রাসিয়ানো, অ্যাজ স্টেজ হোয়ার এভরি ম্যান মাস্ট প্লে পার্ট, যে সবাইকে যার যার অভিনয় করে যেতে হবে। হ্যাঁ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, এটা সবচেয়ে বিখ্যাত লাইন এখানকার। তারপর হচ্ছে দ্য ভিলেইনি ইউ টিচ মি আই উইল এক্সিকিউট, তোমরা আমাকে যে অন্যায় শিখিয়েছো আমি সেটাই ফিরিয়ে দেব। আর হচ্ছে হাউ ফার দ্যাট লিটল ক্যান্ডেলস থ্রোজ হিজ বিমস, একটা ছোট আলো অনেক দূর পর্যন্ত আলো ছড়াতে পারে। এখানে ক্যারেক্টারগুলো খুব গুরুত্বপূর্ণ। কোনটাকে বোঝা গেছে? মার্চেন্ট অফ ভেনিস অল ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। ওকে, এবার চলো আজকের আমাদের লাস্ট ক্লাসিক, দ্য টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট, তাহলে এইটা একটা ট্র্যাজিক কমেডি। এটা ঘটনাটা হয়েছিল একটা মিস্টেরিয়াস আইল্যান্ডে। এটা মূলত ইতালির কাহিনী। তোমার হিরো ছিল এখানে প্রসপেরো, আর হিরোইন হচ্ছে মিরান্ডা। মেইন টিম হচ্ছে ফরগিভনেস, ক্ষমাশীলতা। তো প্রসপেরো হচ্ছে তোমার ডিউক অফ মিলানের, ফর্মার ডিউক অফ মিলান সে।
প্রসপেরোর মেয়ে হচ্ছে মিরান্ডা। হ্যাঁ, প্রসপেরোর মেয়ে। এরিয়েল হচ্ছে তোমার স্পিরিট সার্ভেন্ট। আচ্ছা, এখানে তোমার হিরো হিরোইন বলতে কিন্তু তোমরা আবার বুঝিও না যে আমরা নর্মালি যেটা বলি যে হিরোর গার্লফ্রেন্ড হিরোইন, ব্যাপারটা কিন্তু সবসময় এরকম হয় না। তোমার প্রধান নারী চরিত্র প্রধান পুরুষ চরিত্র এমন হয়। এখানে যেমন প্রসপেরো আর মিরান্ডা এরা কিন্তু বাবা আর মেয়ে। হ্যাঁ, এরিয়েল খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এটা হচ্ছে স্পিরিট সার্ভেন্ট, মানে অশরীরী আত্মা। ক্যালিভান হচ্ছে তোমার আইল্যান্ডের অধিবাসী, নেটিভ অফ দ্য আইল্যান্ড। নেপলস রাজ্যের রাজা ছিল অ্যালোনসো, অ্যালোনসোর ছেলে হচ্ছে ফার্ডিনেন্ড। প্রসপেরোর ভাই হচ্ছে অ্যান্টোনিও, আর এক কাউন্সিলর হচ্ছে গনজালো। তাহলে আমার প্রসপেরোর মেয়ে হচ্ছে মিরিন্ডা, আর প্রসপেরোর সাথী বলা যায় এরিয়েল এবং ক্যালিভান। নেপলসের রাজা অ্যালোনসো, আর অ্যালোনসের ছেলে হচ্ছে ফার্ডিনেন্ড। প্রসপেরোর ভাই হচ্ছে অ্যান্টোনিও, আর অনেস্ট কাউন্সিলর গনজালো। কঠিন লাগে? চলো আমরা গল্পে যাই, দেখবা ইজি হয়ে যাবে, সোজা। দ্য স্টোরি অফ টেম্পেস্ট। তাহলে অনেক আগে মিলানের ডিউক ছিল হচ্ছে প্রসপেরো। উনি নলেজেবল ছিল, বাট সমস্যা হচ্ছে গিয়ে উনি পলিটিক্স বা রাজ্য সামলানোর চেয়ে বই এবং জাদুবিদ্যার প্রতি বেশি তার মনোযোগ ছিল। হ্যাঁ, এখন যখন একটা মানুষ নিজের কাজের তুলনায় অন্যের কিছু কাজে মনোযোগী থাকবে, তখন তার আসল কাজ গ্যাঞ্জাম হয়ে যাবে, তাই না? এই সুযোগটা নিছে হচ্ছে তার ভাই অ্যান্টোনিও। অ্যান্টোনিও নেপলসের রাজা অ্যালোনসের সাহায্যে প্রসপেরোর সিংহাসন দখল করে নেয়, এবং প্রসপেরো এবং তার মেয়ে মিরান্ডাকে নৌকায় তুলে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। মূলত মৃত্যুর জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। ওরা মনে করছে সমুদ্রে ভাসিয়ে দিছে তাহলে তো নৌকা ডুবি হয়ে যাবে। কিন্তু যেটা হয় যে একজন সৎ মানুষ গঞ্জেলো গোপনে তাদেরকে হচ্ছে খাবার কাপড় এগুলো প্রসপেরোর বই তাদের নৌকায় পৌঁছায় দেয়, ফলে তারা বেঁচে যায় এবং তারা একটা রহস্যময় দ্বীপে গিয়ে পৌঁছায়। তো প্রসপেরোর যেহেতু তোমার জাদুবিদ্যা ছিল, সে তোমার ওটা অ্যাপ্লাই করে দ্বীপে তার সঙ্গে পরিচয় হয় এরিয়েলের। এরিয়েল হচ্ছে তোমার একটা আত্মা, অশরীরী আত্মা, অশরীরী অশরীরী আত্মা, তো শিকার হবে। আর হচ্ছে ক্যালিবান হচ্ছে তোমার দ্বীপের একটা অধিবাসী। তাহলে এরিয়েল আর ক্যালিবানের সঙ্গে তার মূলত পরিচয় হয়, এই দুই ক্যারেক্টারের সঙ্গে। তো প্রসপেরো বলে যে ঠিক আছে, তুমি যদি আমার কিছু কাজ করো তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, এরিয়েলকে সে বলে। হ্যাঁ, অন্যদিকে ক্যালিবান আবার ধীরে ধীরে প্রসপেরোর বিরুদ্ধে বিদ্বেষী হয়ে উঠছিল। মানে যেটা হয় আর কি, তোমার খাটা ছিল তো সেটা ভালোভাবে নেয় নাই। তো ইন দ্য মিন টাইম হচ্ছে তোমার 12 বছর কেটে গেছে এই দ্বীপেই তাদের। তো একদিন প্রসপেরও জানতে পারে যে তার ছোট ভাই অ্যান্টোনিও যে তাকে বের করে দিছে, এবং অ্যালোনসো যার সহায়তায় বের করছে, নেপলসের রাজা, সমুদ্রপথে তার দ্বীপের পাশ দিয়ে যাচ্ছে। এখন সে চিন্তা করছে আমি তাহলে এবার প্রতিশোধ নিব। সে কি করছে? প্রসপেরো এরিয়েলের সাহায্যে একটা ভয়ঙ্কর ঝড় সৃষ্টি করে। এরিয়েল যেহেতু আত্মা, সে অনেক কিছুই করতে পারে। সে একটা ঝড় সৃষ্টি করছে, এই ঝড়ের নাম হচ্ছে কি দ্য টেম্পেস্ট। তবে যেটা হয়েছে যে জাহাজ ধ্বংস হয় নাই, তবে এটা ভেঙে গেছে। যাত্রীরা দ্বীপের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হয়ে পড়ে, প্রসপেরোর পরিকল্পনা অনুযায়ী ঘটছিল। তো যেটা হয় যে ওরা তো দ্বীপের বিভিন্ন জায়গায় গিয়ে পড়ছে এক একজন। তো অ্যালোনসো ছিল, অ্যালোনসোর ছেলেও ছিল এখানে ফার্ডিনেন্ড। ফার্ডিনেন্ড হচ্ছে আলাদা হয়ে যায়। এখন ফার্ডিনেন্ড দ্বীপে গিয়ে যখন মিরান্ডাকে দেখে হচ্ছে গিয়ে সে প্রেমে পড়ে যায়। কারণ দেখো, মিরান্ডা ছোটবেলায় চলে আসছে, তার মধ্যে লাভের সেন্সটা গ্রো করে না, এবং সে নিজের বাবা ছাড়া অন্য ইয়াং কাউকে দেখেও নাই তেমন একটা বড় হতে হতে। তো সে মোটামুটি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়, লাভের ফার্স্ট সাইট হয়ে যায় ফার্ডিনেন্ড এবং মিরান্ডার। তো প্রসপেরো যখন দেখছে যে না মিরান্ডা ফার্ডিনেন্ডের প্রেমে পড়ছে, তাহলে সে চিন্তা করলো যে না, ফার্ডিনেন্ডকে আমি একটু তাহলে জাজ করি। সে ফার্ডিনেন্ডের সামনে কিছু বাধা তৈরি করে, সে নিশ্চিত হতে চায় যে আসলেই সে ভালোবাসে কিনা। তো এদিকে আবার তোমার হচ্ছে অ্যান্টনি অ্যালোনসো এবং অন্যান্য যারা ছিল তারাও হচ্ছে দ্বীপে ঘুরে বেড়াতে থাকে, এবং এরিয়েল ওদেরকে ডিস্টার্ব করে এবং বারবার মনে করে দিতে থাকে যে প্রসপেরের প্রতি তোমরা অন্যায় করছিলা। এবং অ্যালোনসো তার নিজের ভুল উপলব্ধি করে তখন, যে না আসলেই অন্যায় হয়েছে। তো এখন তো ধরো দেখো প্রসপেরোর কন্ট্রোলে সব,
সে এখন চাইলে তোমার অ্যান্টোনিও, অ্যালোনসো, এদের সবাইকে সে শাস্তি দিতে পারে। এখন আইদার সে শাস্তি দিবে, নাহলে ক্ষমা করে দিবে। তার সামনে দুইটা পথ ওপেন, প্রতিশোধ অথবা ক্ষমা। এখন সবাই ধরে নিচ্ছে যে 12 বছর ধরে সে সাফার করতেছে, তাকে নিশ্চয়ই সে প্রতিশোধ নিবে, কিন্তু প্রসপেরো পথ বেছে নিল ফরগিভনেসের, ক্ষমা করে দিবে। ক্ষমা সে বেছে নেয়, এবং সে সবাইকে ক্ষমা করে দেয়। অ্যালonsoকে ক্ষমা করে, অ্যান্টনিওকে ক্ষমা করে, পুরনো বিদ্বেষ ঝেড়ে ফেলে, এবং তার জাদু কাঠিও ভেঙে ফেলে, জাদুর বই ত্যাগ করে, এরিয়েলকে মুক্ত করে দেয়। কারণ সে বুঝছিল শালার এগুলোর কারণেই তো সে রাজ্যে মন দিতে পারে নাই, এবং তার গ্যাঞ্জাম হয়েছে, হয়ে গেছে সবকিছুই। এবং মিরান্ডা এবং ফার্ডিনেন্ডের বিয়ে ঠিক হয়ে যায়, সবাই ইতালিতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। নাটক শেষ হয় পুনর্মিলন, ক্ষমা এবং নতুন শুরুর মাধ্যমে। তাহলে আমরা দ্য টেম্পেস্টের কাহিনী, ক্যারেক্টার গুলাবে, আমার মনে হয় না গুলাবে। আর গল্প তো ডিটেল জানলা, তাহলে আরেকবার আমি একটু মনে করাই দিই। তাহলে আমার ইতালিতে দুই ভাই থাকে। কোন দুই ভাই? তোমার প্রসপেরো আর অ্যান্টোনিও। প্রসপেরোর মন হচ্ছে বেশি নলেজের দিকে, তোমার জাদুর দিকে। এই সুযোগে অ্যান্টোনিও কি করছে, তোমার আরেক রাজা, নেপলসের রাজা অ্যালোনসোর সঙ্গে ষড়যন্ত্র করে তোমার তাকে ক্ষমতা থেকে সরাই দিছে, এবং প্রসপেরো তার মেয়ে মিরান্ডাকে একটা নৌকায় তুলে দিয়ে সমুদ্রে ভাসাই দিছে মরার জন্য। কিন্তু যেটা হয়েছে যে একজন অনেস্ট মানুষ গঞ্জেলো তাদেরকে হেল্প করছে। হেল্প করার ফলে তারা একটা দ্বীপে গিয়ে পৌঁছাইছে। দ্বীপে গিয়ে প্রসপেরোর সঙ্গে দুইজনের পরিচয় হয়। একটা হচ্ছে এরিয়েল। এরিয়েল হচ্ছে গিয়ে তোমার একটা আত্মা। আর হচ্ছে ক্যালিবান। ক্যালিবান হচ্ছে কে, ওই দ্বীপে আগে থেকেই বসবাস করা একজন অধিবাসী, দ্বীপের স্থানীয় আদিবাসী বলতে পারো সে, ক্যালিবান। এই দুইজনের সঙ্গে পরিচয় হয়। তো এই দুজনকে সে বিভিন্নভাবে কাজে লাগায়। এভাবে 12 বছর কেটে যায়। একদিন প্রসপেরো জানতে পারলো যে অ্যান্টোনিও, অ্যালোনসো, ফার্ডিনেন্ড এরা সবাই তোমার সমুদ্র পথে যাচ্ছে তার দ্বীপের পাশ দিয়ে। এখন ইয়ে ধরলো যে এই সুযোগ, সে এরিয়েলের মাধ্যমে হচ্ছে তোমার ঝড় সৃষ্টি করে ভয়ঙ্কর। এই ঝড়ের নাম হচ্ছে টেম্পেস্ট। ঝড়ে যেটা হয় যে বিভিন্ন জন বিভিন্ন দিকে ছিটকে পড়ে। ফার্ডিনেন্ড মিরান্ডাকে দেখে প্রেমে পড়ে যায়, মিরান্ডাও তার প্রেমে পড়ে। এবং প্রসপেরো যেহেতু জাজ করতে চাই ফার্ডিনেন্ডকে, সে অনেক বাধা তার সম্মুখে আনে, কিন্তু সে বাধাগুলো পাস করে। সে বুঝতে পারে যে না, আসলেই সে তার মেয়েকে ভালোবাসে। এখন প্রসপেরোর হাতের নাগালে সবাই, অ্যান্টোনিও, অ্যালোনসো, সে চাইলেই তাদেরকে শাস্তি দিতে পারতো, কিন্তু শাস্তি না দিয়ে সে হচ্ছে ক্ষমা বেছে নেয়, এবং অন্যরাও তাদের ভুল বুঝতে পারে। হ্যাঁ, এবং প্রসপেরো জাদু কাঠি ভেঙে ফেলে, জাদুর বই ত্যাগ করে, এরিয়েলকে সে মুক্ত করে দেয়, আত্মা যেহেতু সে মুক্ত করে দেয়। এবং মিরান্ডা ফার্ডিনেন্ডের বিয়ে ঠিক হয়, সবাই ইতালিতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। এভাবে হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এটা শেষ হয়ে যায়। বোঝা গেছে গল্প? অ্যান্টোনিও ক্যারেক্টারটা অনেক ইয়েতে আছে। এবার আসি চলো কোটেশনে। উই আর সাচ স্টাফ এজ ড্রিমস আর মেড অন। হ্যাঁ, যে আমাদের স্বপ্ন যেরকম, আমরাও আসলে কাইন্ড অফ সেরকম। হ্যাঁ, প্রসপের এটা বলছিল ক্ষণস্থায়িত্ব নিয়ে ভাবতে গিয়ে, আমাদের জীবন স্বপ্নের মতো ক্ষণস্থায়ী। স্বপ্নের মতো ক্ষণস্থায়ী আমাদের জীবন। হোয়াটস পাস্ট ইজ প্রলগ। মানে তোমার এটা খুব সুন্দর কথা। আমরা প্রলগ কি বলি? প্রলগ হচ্ছে তোমার ভূমিকা টাইপের, ভূমিকা টাইপ, যে তোমার অতীত কেবল শুরু, আসল ঘটনা সামনে। যে হোয়াট পাস্ট ইজ প্রলগ, তোমার আগে যেটা হয়ে গেছে এটা তো মাত্র শুরু, সামনে তো হচ্ছে আসল ঘটনা। বিখ্যাত লাইন, হেল ইজ এমটি এন্ড অল দ্য ডেভিলস আর হেয়ার। যে সব শয়তান এখানে এসে জড়ো হয়েছে, এটা বলছিল এরিয়াল ঝড়ের সময়। হেল ইজ এমটি এন্ড অল দ্য ডেভিলস আর হেয়ার, অ্যাজ ইউ লাইক এর মতো কিছুটা। বি নট অ্যাফ্রেড, দ্য আইল ইজ ফুল অফ নয়েজেস। হ্যাঁ, পিকচার আই বাকি আর ইংলিশ। হ্যাঁ, সুন্দর কথা বলছো। এখানে দেখো স্পেলিং গুলো কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো কোটেশনের নিয়মই হচ্ছে তুমি অ্যাজ ইট ইজ রাখবা, এই কারণে আমি অ্যাজ ইট ইজ রাখছি। এটা বলছিল হচ্ছে তোমার ক্যালিবান, হ্যাঁ, দ্বীপের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে, যে ভয় পেও না, এই দ্বীপ বিস্ময়কর সুরে ভরা। দ্য আইল ইজ ফুল অফ নয়েজেস,
বি নট অ্যাফ্রেড। এবং প্রসপেরোর একটা বিখ্যাত উক্তি, এই লাইনটাও ইম্পর্টেন্ট, যে আমার মাই লাইব্রেরি ওয়াজ ডিউকডম লার্জ এনাফ, সে আমার বই ছিল আমার রাজ্য। হাসিবুর না, এটা তোমার এরই কোটেশন। তাও দাঁড়াও, লেট মি চেক জাস্ট মিনিট। না, এটা তোমার এরিয়াল। হুম। ও, কিং আর ডিউকের মধ্যে পার্থক্য হচ্ছে তোমার, মানে এগুলো টাইটেল। হ্যাঁ, ডিউক এটা কমনলি তোমার অভিজাত ব্যক্তি যারা, ওদের টাইটেল ছিল। এখন অভিজাতদের মধ্যে যারা ধরো তোমার রাজা হয়ে যেত, ওরা কিং। হ্যাঁ, সো সিমিলার। মাই লাইব্রেরি ওয়াজ ডিউকডম লার্জ এনাফ। হ্যাঁ, এটা হচ্ছে প্রসপেরোর একটা বিখ্যাত লাইন। অনেক লাইব্রেরিতে হচ্ছে এটা ইয়ে থাকে যে আমার বই ছিল আমার রাজ্য। তাহলে হচ্ছে আমরা এখানে কি দেখলাম, যে প্রথমে প্রসপেরো ক্ষণস্থায়িত্ব নিয়ে বলছে যে উই আর সাচ স্টাফ অ্যাজ ড্রিমস আর মেড অন। হ্যাঁ, জীবের ক্ষণস্থায়িত্ব নিয়ে ভাবতে গিয়ে হোয়াটস পাস্ট ইজ প্রোলগ, এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, যে পিকচার আবি বাকি হ্যাঁ, হিয়ার ইজ এমটি অ্যান্ড অল দ্য ডেভিলস আর হেয়ার। এটা হচ্ছে তোমার এরিয়াল বলছে ঝড়ের সময়। বি নট অ্যাফ্রেড, দ্য আইল ইজ ফুল অফ নয়েজ, এটা হচ্ছে ক্যালিবান বলছিল সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে। এবং লাস্টে প্রসপেরোর তার বইয়ের ব্যাপারে, যে মাই লাইব্রেরি ওয়াজ ডিউকডম লার্জ এনাফ। বোঝা গেছে এতটুকু? ক্লিয়ার? এবার আমি প্রশ্নে যাব, যদি বোঝা যায়। তোমরা যদি আমাকে অনুমতি দাও, এবার প্রশ্নে যাব। প্রশ্ন শুনে যাবা, উত্তর করে যাবা, ভাগিও না। দু একজন করে ভাগতেছো, ভাগিও না, শুনে যাও। যে এতক্ষণ যে শুনছো বলতে পারো কিনা দেখো, মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, গ্লুচেস্টার ক্যারেক্টারটা আমরা কোনটাতে পাইছিলাম? কোন জায়গায় গ্লুচেস্টার? আজকে যে চারটা বললাম, চারটার মধ্যে কোনটাতে ছিল? কিং লিয়ারে ছিল। ভেরি গুড। মনে আছে না ওই যে কিং লিয়ারের তোমার আরেকটা ফ্যামিলি গ্লুচেস্টার, তার দুই ছেলে এডগার, হ্যাঁ, এডমন্ড, এরা। গুড। মার্চেন্ট অফ ভেনিস, এটা তো তোমার সেটিংস, একটা শহরের কথা বলে। ভেনিস তো একটা শহর বটেই। আরেকটা কোন শহর ছিল মার্চেন্ট অফ ভেনিসে? বেলমন্ট। ভেরি গুড, বেলমন্ট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা কোথাকার কোটেশন? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা মার্চেন্ট অফ ভেনিসের। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, কোথাকার? অ্যাজ ইউ লাইক ইট, ডিউক সিনিয়র যে বলছিল ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে। অরল্যান্ডো, অরল্যান্ডো কোথাকার ক্যারেক্টার? অ্যাজ ইউ লাইক ইট এর ক্যারেক্টার। হেল ইজ এমটি এন্ড অল দ্য ডেভিলস আর হেয়ার, কোথাকার? টেম্পেস্টের। আচ্ছা, তোমার ক্যালিভান, ক্যালিভান কি ছিল? আত্মা ছিল নাকি আইল্যান্ডের অধিবাসী ছিল? অনেক জায়গায় কিন্তু ক্যালিবানকে তোমার স্পিরিট ধরে, কিন্তু ক্যালিবান অরিজিনাল হচ্ছে তোমার আদিবাসী, অধিবাসী। এরিয়েল ছিল মূলত হচ্ছে আত্মা। বাসানীয় ক্যারেক্টারটা কোথাকার? বাসানীয় মার্চেন্ট অফ ভ্যানিসের। সিলিয়া, সিলিয়া ক্যারেক্টারটা কোথাকার? অ্যাজ ইউ লাইক ইট। হোরাশিও, কোথাকার ক্যারেক্টার হোরাশিও? আউট অফ দ্য বক্স প্রশ্ন না, হ্যামলেট। ঠিক আছে। শাইলক, শাইলক হচ্ছে তোমার কোন জাতির ছিল, কোন ধর্মের ছিল? জিউ ছিল। তারপর হচ্ছে পৃথিবী একটা রঙ্গমঞ্চ, এটা কোথাকার ডায়লগ ছিল? এটাও অ্যাজ ইউ লাইক ইট। আচ্ছা, তোমার অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে হচ্ছে তোমার জ্ঞানী ব্যক্তি যে, ওনার নাম কি ছিল? ভার। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে তোমার জ্ঞানী ব্যক্তি না ঠিক, এটা কিং লিয়ারে। ফুল যে ছিল কিং লিয়ারে ছিল, সে নলেজেবল পার্সন। আর হ্যাঁ, ওদিকে ভারকে, উনিও যেহেতু নলেজেবল কথা বলছে, হিসেবে টাচস্টোন উনি, ঠিক আছে, টাচস্টোন। আর জ্যাক হচ্ছে গিয়ে তোমার ফিলোসফিক্যাল কথাবার্তা বলতো, ফিলোসফিক্যাল। গনেরিল রিগান কর্ডেলিয়া, কোথাকার ক্যারেক্টার? তালগোল পাকিয়ে গেছে দেবাশিস, ঠান্ডা মাথা একবার পড়ে নিবা, হয়ে যাবে। কিং লিয়ার। তোমাদের চারটা চারটা করে দিচ্ছি হচ্ছে যারা তালগোল না পাকাই, ডিটেল একটু পড়বা আবার, দেখবা যে হয়ে যাবে। আই এম এ ম্যান মোর সিনড এগেন্স্ট দ্যান সিনিং। জিও মানে হচ্ছে ইহুদি, ইহুদি। তাহলে হচ্ছে কিং লিয়ারের। শাইলকের মেয়ের নাম কি ছিল? বাসানীয় পোর্শিয়া জেসিকা লরেনজো, জেসিকা। প্রসপেরো, প্রসপেরোর মেয়ের নাম কি ছিল? ফার্ডিনেন্ডের সঙ্গে যার বিয়ে হয়, মিরান্ডা, মিরান্ডা। ভেরি গুড। আচ্ছা, তাহলে পারবো, পারা যাবে, পারা যাবে, পারা যাবে। হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে হাবিবা বললে যে ভূতের সন্তান ছিল। হ্যাঁ, ও হচ্ছে তোমার একটা ডেমনিক ইয়ের স্পিরিটের হচ্ছে ছেলে ছিল। এই কারণেই হচ্ছে তোমার ক্যালিবানের ক্যারেক্টারটাকে তোমার এক একজন একভাবে ডিফাইন করে।
ওকে কিন্তু ওখানে দেখাইছে তোমার নেটিভ হিসেবে। হ্যাঁ, তো ওই কারণে তোমার হচ্ছে অনেকে তাকে বলে যে সেও স্পিরিট ছিল, যেহেতু স্পিরিটের সন্তান। হুম, তো এই কারণে এখানে তোমার অবলিক দিয়ে লিখে রাখতে পারি, যেহেতু এই তথ্যের অবতারণা করছো। ডেমনিক স্পিরিট ওকেও বলে। যেমন আমাদের বিসিএস এর মধ্যে তোমার এরিয়েল ক্যালিবান দুইজনকে স্পিরিট হিসেবে পোর্ট্রে করছিল। হ্যাঁ, হ্যাঁ, ক্যারেক্টার গোলমাল হয়ে যাওয়ার জন্যই তোমাদের এই আয়োজনটা, এটা গোলমাল হয়ে যায় বলে ডিটেল পড়ানো। তোমরা যখন পিটিয়ে দিব ঠান্ডা মাথায় আরেকবার পড়বা। সবগুলো শেফা এগুলো তুমি আসলে সবগুলো বইতে পাবা না, তোমার হচ্ছে এখান থেকে একটু নোট করে নিবা। বইয়ের মধ্যে অনেকগুলো আছে আমাদের পিটিও লেকচার বুকে, যেগুলো একটু ডিটেল পাবা, বাড়তি এগুলো এখান থেকে নিবা। আর হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে আরেকটা ব্যাপার, আমি নিজে তো, আমরা তো ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট না, ঠিক আছে? আমরা লিটারেচার আমি পড়াই, মেন বেঁচে পড়াই, কিন্তু হচ্ছে লিটারেচার যেহেতু না, তো আমি চিন্তা করতেছি যে তোমাদের কিছু সেশন ইংলিশ লিটারেচারের মানুষদের দিয়ে নিব। হ্যাঁ, হয়তো সামনে তোমরা পাবা। ওকে, যে কি লিটারেচার লিটারেচারের মানুষজন হয়তো তোমাদের আরো বেটার দিতে পারবে খোদ। হ্যাঁ, একটা কার্টুন দিয়ে দিছ, ভালো হয়েছে সোমা। সমস্যা নাই, তোমার হচ্ছে একেবারে নিব না বলতেছি না, নিব আগে, দি দু একজনকে দেখো তোমার কেমন লাগে। আর হচ্ছে গিয়ে এই যে তোমরা বলছো না সেশন ভালো হচ্ছে, ভালো লাগছে, তোমরা রিভিউ দিবা। গ্রুপের মধ্যে তো খাকা, সিক্স এন ক্লাবে কি চলতেছে আমরা গলা ফাটাই, আমরা নিজেরাই পোস্ট দিই যে হ্যাঁ আমাদের চলছে, এই মাসে এটা চলছে, সবাই খুব ভালো বলছে। তোমরা হচ্ছে বইলো, তোমরা একটু দিবা। মামুন ভাই, আমি হচ্ছে তোমার একদম যে বিসিএস 100% কাভার হবে এটা আমি বলবো না, কারণ লিটারেচারে এগুলোর বাইরেও কিছু জিনিসপত্র তোমার থাকে। আমাদের এই প্রোগ্রামটার মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা গতানুগতিক যেটা পড়ি, ওটা তো আমরা পড়ে তোমার মোটামুটি কিছুটা কাভার হয়, কিন্তু ডিপ লেভেলের প্রশ্ন আসলে যাতে আমরা উত্তর করতে পারি, এটা হচ্ছে একটা অ্যাড অন আমাদের এই যে প্ল্যানটা। তুমি ধরো ডিটেল যখন পড়ছো ক্যারেক্টার কোটেশন, তখন তোমার ডিপ লেভেলে প্রশ্ন আসলে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমাদের প্রোগ্রামটা ওটা টার্গেট করেই তোমার বানানো। হ্যাঁ, তবে হ্যাঁ, এখান থেকে মোর দেন 50% কাভার হয়ে যাবে। এরপর তুমি যে কোনো একটা বই থেকে হালকা পড়লেই দেখবা যে তোমার অনেকখানি ইজি হয়ে গেছে। আচ্ছা মামুন ভাই, তুমি তাহলে সেক্ষেত্রে এগুলো তো দেখছো, দেখার পর তুমি যে কোনো একটা বই থেকে ছোট্ট একবার পড়বা, আর হচ্ছে প্রিভিয়াস, মানে লিটারেচারের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ এটা খুবই কাজে দেয়। প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো ভালো করে সলভ করবা।